ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে গতদিন বলছিলাম যে আজকে মোটামুটি তোমাদের যে সেকেন্ড রাইটারের যে বইটা, হ্যাঁ সেকেন্ড রাইটারের বইটা নিয়ে একটু পড়াই দেবো, এটা আর কি মেইনলি টার্গেট ছিল আজকে। অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। আর যাদের যেগুলো প্রবলেম ছিল আমি বেশি দেখতে পারি নাই, আমি তো যেহেতু ফেসবুকে তোমার রেগুলার না, তো ইএমএস মেডিকো এই গ্রুপটা দিয়ে আমি হচ্ছে যে একটু দেখছিলাম আর কি, তোমরা কেমিস্ট্রির যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে কিছু প্রবলেমের কথা বলছিলাম। আর গতদিন লাইভ চলাকালীন সময় ক্লাসটার মধ্যে তখন কিছু প্রবলেমের কথা বলছিলাম। তো অনেকের প্রবলেমটা হয়তো বা ইনস্ট্যান্ট সলভ দিতে পারি নাই, আবার কারো কারো প্রবলেমের ইয়া দিতে পারছিলাম সাথে সাথে। তো যাদেরটা দিতে পারি নাই আজকে তাদেরটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এখানে ফার্স্টে আমরা দেখি যে এই অংশটা যেটা ক্লাস নোটের যে সহায়ক নোটের যে অংশটা। আচ্ছা, তোমরা আমাকে আরেকটা জিনিস একটু বললো তো, যে গতদিন যে ক্লাস নোটটা পিডিএফ আকারে দিছিলাম সেটা তো তোমার কালারফুল ছিল এবং হচ্ছে এখানে স্টার দেওয়া ছিল, কোন অংশটুকু পড়তে হবে সেটা এরকম তোমার হচ্ছে যে লাল কালার দিয়ে মার্ক করা ছিল। তো এটা কি তোমার জন্য ভালো হয়, নাকি তোমার একদম সাদা কপি যেটা সেটা ভালো হয়? এটা একটু আমাকে মেনশন করবে। আর হচ্ছে যে পরিবেশ রসায়নের যে প্রথম অংশ যেটা আছে, তো প্রথম অংশ যেটা সেটার সহায়ক নোট তখন দেওয়া হয় নাই, আমি যখন ক্লাস নিছিলাম তখন সহায়ক নোটের প্রথম অংশটা দিই নাই। তো আজকে হচ্ছে যে সেই পরিবেশ রসায়নের প্রথম অংশের যে সহায়ক নোটটা তোমরা যদি বলো তাহলে আমি সেটা দেখাই দিব। পরিবেশ রসায়নের প্রথম অংশের যে সহায়ক নোটটা সেটা যদি তোমাদের দরকার হয় আর কি। আচ্ছা, মোটামুটি অনেকেই চলে আসছে, আমি শুরু করে দিই, আর ওয়েট করে লাভ নেই। প্রথমে দেখো যে ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাব, ঠিক আছে? তো গতদিন আমি বলছিলাম যে ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাবটা, এটা আসলে সময় ছিল না গতদিন, আজকে একটু দেখাই দিই যে ক্যাডমিয়াম বিষক্রিয়ার প্রভাব বা এগুলো কিভাবে পড়বা। প্রথমত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত তোমার ক্যাডমিয়াম সে হচ্ছে একটা দ্বিযোজী। তো ক্যাডমিয়াম যেহেতু একটা দ্বিযোজী মৌল, তো এই ক্যাডমিয়ামটা দ্বিযোজী হওয়ার কারণে সে যেটা করবে, আচ্ছা ক্যাডমিয়ামটা দ্বিযোজী হওয়ার কারণে ও যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন ও জিঙ্ক যেহেতু 2+, তো জিঙ্কটাকে মানুষের শরীর থেকে প্রতিস্থাপন করে। জিঙ্কটাকে মানুষের শরীর থেকে প্রতিস্থাপন করলে কি হয়, জিঙ্কের একটা ভূমিকা হচ্ছে সে এনজাইমের গঠনে একটা ভূমিকা রাখে। তো জিঙ্ক যখন তোমার শরীর থেকে বের হয়ে যাবে, এবং এটা কিভাবে বের হয়ে যায়, জিঙ্কটা তোমার হচ্ছে প্রস্রাবের মাধ্যমে তখন হচ্ছে জিঙ্কটা বের হয়ে যাচ্ছে। তো ক্যাডমিয়াম এসে জিঙ্ককে প্রতিস্থাপন করে। এখন অনেকে হয়তো ভাবতে পারে যে ভাইয়া ক্যাডমিয়াম জিঙ্ককে প্রতিস্থাপন করে, এটা আসলে কিভাবে সম্ভব? আসলে ক্যাডমিয়াম হচ্ছে তড়িৎ, তুমি যে ধাতু সক্রিয়তা সিরিজ অনুসারে যদি বলো, তাহলে ধাতু সক্রিয়তা সিরিজ অনুসারে ক্যাডমিয়ামটা কিন্তু অনেক নিচে অবস্থান করে আর কি। ওই যে আমরা বলছিলাম না গতদিন, যে লি কে বা কেনা মির্জা আলামিনের জন্য কোরিয়া ফেরত কাদের কণিকার সন্ধান পেল, এই যে ধাতু সক্রিয়তা সিরিজ বলছিলাম, সেই সিরিজ অনুসারে কিন্তু ক্যাডমিয়ামটা অনেক নিচের দিকে অবস্থান করে। জিঙ্কের জিঙ্কের অনেক নিচে অবস্থান করা সত্ত্বেও এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই তাহলে কি ক্যাডমিয়াম কিভাবে জিঙ্কে প্রতিস্থাপন করবে? আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে ক্যাডমিয়াম একটা ভারী ধাতু, যেহেতু ক্যাডমিয়াম ভারী ধাতু, এবং ভারী ধাতু কেন, ওই যে আমি বলছিলাম না যাদের আপেক্ষিক গুরুত্ব 1-এর বেশি তারা হচ্ছে সাধারণত ভারী ধাতু। তো ভারী ধাতু হওয়ার কারণে যেটা হয় যে ও এসে জিঙ্ক যে জায়গায় বাইন্ড করার কথা, মনে করো কোনো একটা, আমি যদি এইভাবে বলি যে মনে করো এই একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এই জায়গায় এসে হচ্ছে জিঙ্কটা কাজ করার কথা। তো জিঙ্ক যে জায়গায় কাজ করার কথা সেই জায়গাটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিয়ে যেহেতু শরীরের মধ্যে ক্যাডমিয়ামের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তো ক্যাডমিয়ামের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে তখন ক্যাডমিয়ামটা এসে জিঙ্কের জায়গাটাকে সরাই দিয়ে ওই জায়গাটা দখল করে ফেলে, ফলে জিঙ্কের যে অ্যাকচুয়াল যে কার্যকারিতাটা সেই কার্যকারিতাটা সে প্রদর্শন করতে পারে না। এটাই আর কি মূলত। এখানে আসলে প্রতিস্থাপন কথাটা ওইভাবে বললে এটা সঠিক হয় না, কিন্তু বইতে প্রতিস্থাপন কথাটাই লিখছে। তো যাই হোক, আমাদের বোঝার জন্য যতটুকু দরকার এবং মনে রাখার জন্য যতটুকু দরকার, আমি এর বাইরে এত বেশি এক্সপ্লেনেশনে যাব না। শুধু মনে রাখবে যে ক্যাডমিয়ামটা জিঙ্ককে প্রতিস্থাপন করে কেন, কারণ ক্যাডমিয়াম নিজেও দ্বিযোজী, জিঙ্কও দ্বিযোজী। এই কারণে মনে রাখবে যে এইভাবে প্রতিস্থাপন করাটা সহজ হয়, যেহেতু এটা ভারী ধাতু, ভারীটা এসে জিঙ্ককে হালকা, যেহেতু জিঙ্কটাকে লাথি দিয়ে সরায় দেয়, সরাই দিলে তখন এনজাইমের যে কার্যকারিতা যেটা, সেই কার্যকারিতাটা নষ্ট হয়। আর এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে আমরা জানি যে আমাদের কোষের ভিতরে এনজাইমের অনেক ধরনের বিপাক প্রক্রিয়া চলে। তো সেই বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমটা ব্যাহত হয়। তাহলে বিপাক বা মেটাবলিজম, তাহলে বিপাক বা মেটাবলিজম যখন ব্যাহত হচ্ছে, অনেকে আমরা প্যাচ লাগাই দিই, বিপাক আর পরিপাককে আমরা একই মনে করি। আসলে বিপাক আর পরিপাক জিনিসটা এক জিনিস না। তো বিপাক আর পরিপাক জিনিসটা যেহেতু একই রকম না, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা পরিপাক কথাটাকে আমি এইভাবে বলি, মনে করো তুমি মুখ থেকে শুরু করে
পায়ু পর্যন্ত, তোমার মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে নালীটা, যে নালীটা দিয়ে তুমি খাবারটা খাও, মুখ থেকেই তো পরিপাকটা প্রথম শুরু হয়, তাই না? তো মুখ থেকে যেহেতু পরিপাকটা প্রথম শুরু হয়, সেই জন্য হচ্ছে তোমার মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যেই ধরনের তোমার হচ্ছে যে খাবারটাকে খাওয়ার পর সেই শক্ত খাবারগুলা শোষিত হয় আমাদের শরীরে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে পরিপাক। কিন্তু সেই শোষিত খাদ্যের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলা, প্রয়োজনীয় উপাদানগুলা যখন আমাদের কোষে যায়, কোষে যাওয়ার পর কোষের ভিতরে যে সমস্ত রিয়াকশন গুলা হয়, সেগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে কোষের মেটাবলিজম। তাহলে মেটাবলিজমটা নর্মালি হচ্ছে কোষের ভিতরে, কিন্তু পরিপাক যে জিনিসটা, পরিপাক জিনিসটা বা ডাইজেশন জিনিসটা, সেটা হচ্ছে তোমার পরিপাক নালীর মধ্যে। এটা হচ্ছে বেসিক জিনিস। তো কি হলো, ক্যাডমিয়াম এসে জিঙ্ককে সরাই দিল, জিঙ্ককে সরাই দেওয়ার কারণে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে গেল, আর এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার কারণে বিপাক বা মেটাবলিজমটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই ক্যালসিয়ামটা সেম ভাবে জিঙ্ককে যেমন শরীর থেকে বের করে দেয়, তেমনি ভাবে ক্যালসিয়ামকেও শরীর থেকে বের করে দেয়। কেন? কারণ ক্যালসিয়ামটাও দ্বিযোজী। ওই যে বলছিলাম ক্যাডমিয়ামটা যেহেতু ভারী ধাতু, তাই ক্যালসিয়ামটাকে খুব সহজে সে রিপ্লেস করে দিতে পারে। তাহলে ক্যালসিয়ামটাকে সে লাথি দিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তো মানুষের প্রস্রাব দিয়ে যখন ক্যালসিয়ামটা চলে যাচ্ছে, আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে মানুষের অস্থির গঠনে, অস্থি বা হাড়ের গঠনে খুব প্রধান ভূমিকা রাখে। তো যখন তোমার শরীর থেকে ক্যালসিয়াম গুলা বের হয়ে যায়, তখন তোমার অস্থিতে কি হবে, অস্থি ক্ষয় দেখা দিবে। তারপরে কি হতে পারে, অস্থি ক্ষয়ের পাশাপাশি অস্থি ভঙ্গুরতা, যেটা মানে তোমার হাড়টা খুব ভেঙে যায়, খুব মানে দেখা যায় যে মাঝখানে মাঝখানে তোমার ভাঙা ভাঙা এরকম থাকে, অল্প একটু ধাক্কা লাগলেই ওই হাড়টা পুরোপুরি ভেঙে যায়, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। মানে এক কথা হচ্ছে যে এই অস্থি ক্ষয় আর হচ্ছে অস্থি ভঙ্গুরতা ওই সিমিলার, একই কথাই মিন করে। আর এই সবগুলা জিনিসকে একসাথে, অস্থি সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে ইটাই ইটাই বা আউচাউচ। ইটাই ইটাই বা আউচাউচ। এখন এটাকে আমি মনে রাখার জন্য এইভাবে বলি আর কি, যে তোমরা মনে রাখবে যে ইট দিয়া যদি কাউকে বাড়ি দেওয়া হয়, তাহলে ইট দিয়ে বাড়ি দিলে যখন মানুষটা আউচাউচ শব্দ করে, তাহলে এটাই হচ্ছে ইটাই ইটাই বা আউচাউচ। ঠিক আছে, মনে রাখার জন্য আমি এইভাবে বলি আর কি, ইট দিয়ে বাড়ি দিলে আউচাউচ শব্দ করবে, তাই এটা হচ্ছে ইটাই ইটাই বা আউচাউচ। আসলে বেসিক্যালি যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে জাপানে তোমার হচ্ছে জিনসু নামে একটা নদী ছিল। তো জাপানে যে জিনসু নদীটা ছিল, সেই নদীটা, এই নদীর আশেপাশে অনেক কারখানা ছিল, ক্যাডমিয়ামের কারখানা ছিল। এই ক্যাডমিয়ামের কারখানাগুলা থেকে ক্যাডমিয়ামের যে দূষিত পদার্থগুলা, সেই দূষিত পদার্থগুলো এই নদীর মধ্যে মিশতো। এই যে জিনসু নদীর মধ্যে এসে যখন এই ক্যাডমিয়ামের বর্জ্য উপাদানগুলো যখন মিশতো, তখন এখানে আশেপাশে লোকালয়ে যেসব মানুষরা বাস করতো, সেই মানুষগুলা করতো কি, এই পানিগুলা তাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতো। এই পানিগুলা যখন মানুষগুলা গ্রহণ করতেছে জাপানে, তো জাপানে তখন এই অস্থি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিল। যেহেতু জাপানে এই অস্থি সংক্রান্ত সমস্যাগুলো প্রথম দেখা দিল, এই কারণে জাপানি ভাষায় রোগটাকে নাম দেওয়া হয়েছে ইটাই ইটাই বা আউচাউচ। তাহলে এই জন্য আর কি এটার নামটা ইটাই ইটাই বা আউচাউচ হয়েছে। এই ক্যাডমিয়ামটা মানুষের শরীরে প্রবেশ করার পর সে 1/3 পরিমাণে মানুষের কিডনির মধ্যে জমা হয় এসে। তাহলে মানুষের কিডনির মধ্যে যখন জমা হইতে থাকে, তখন কিডনির মধ্যে সে কি কি প্রবলেম তৈরি করে। প্রথমে এই ক্যাডমিয়াম জমা হইতে 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 আস্তে আস্তে তোমার কিডনির মধ্যে পাথর তৈরি করবে। তাহলে কিডনিতে যদি পাথর তৈরি হয়, তাহলে বুঝতে পারতেছো তোমার কিডনিটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর কিডনিটা যখন নষ্ট হয়ে যাবে, তখন তোমার গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে আসলে যে ছাকে, যে আমাদের কিডনিটা যে ছাকে, গ্লোমেরুলাস গুলা যে ছাকে, সেটাকে আমি বলতেছি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা যখন নষ্ট হয়, তো গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা হবে, যে আলটিমেটলি তখন তোমার, এখন তুমি খেয়াল করে দেখো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা যদি নষ্ট হয়ে যায়, এখন আলটিমেটলি কি হবে, মনে করো এই হচ্ছে একটা রক্তনালী। এই রক্তনালীর ভিতরে যে উপাদানগুলো আছে স্বাভাবিকভাবে, এই স্বাভাবিক যে উপাদানগুলো রক্তনালীর মধ্যে থাকার কথা, এর মধ্যে কিছু বর্জ্য উপাদানও থাকে। এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য উপাদানগুলো, সেগুলো ছাকা কার কাজ, কিডনির কাজ। তো কিডনি যখন নষ্ট হয়ে গেছে, তখন তো কিডনি কি করতেছে, এই যে মনে করো এটা যদি গ্লোমেরুলাস হয়, তো এই যে গ্লোমেরুলাসটা, এই গ্লোমেরুলাস কি করতে পারতেছে না, সে রক্তটাকে ছাকতে পারতেছে না। তাহলে রক্তের বর্জ্য উপাদানগুলোকে যদি আমি ছাকতে না পারি, তখন রক্তের মধ্যে বর্জ্যের উপাদানগুলো জমা হইতে 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 কি হবে, আস্তে আস্তে রক্তনালীর মধ্যে একটা চাপ তৈরি করবে। তাহলে রক্তনালীর মধ্যে যখন চাপ তৈরি করে, তখন আসলে এটাকে আমরা বলি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন দেখা দেয়। তাহলে উচ্চ রক্তচাপ, যেটাকে আমার সঞ্জিত স্যারের বইতে বলছে হাইপার টেনশন, তাহলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ দেখা দিবে। তাহলে এই যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যে দেখা দিচ্ছে, এরপরে আরো কিছু সাইড ইফেক্ট হয়, যেমন শরীরে পানি আসে, কিডনি নষ্ট হয়ে গেলে তোমরা জানো যে কিডনি বা হার্টের কোনো প্রবলেম দেখা দিলে লাস্ট পর্যন্ত যে তোমার হচ্ছে যে তোমার সারা শরীরে পানি আসে। হার্ট, যদি তোমার হার্ট ফেল করে, তখনও সারা শরীরে পানি আসে। এরকম কিছু প্রবলেম হয়, সাইড ইফেক্ট দেখা দেয় কিছু। তো যাই হোক, আমাদের অত ডিটেলসের দরকার নেই, বইয়ে যতটুকু আছে ততটুকু পর্যন্ত মনে রাখলেই হয়েছে। এখন তুমি খেয়াল করে দেখো, কিডনি থেকে যখন প্রস্রাবটা যখন বের হয়ে যাচ্ছে, প্রস্রাবটা বের হয়ে গেলে তখন কোথায় যাবে, মূত্রথলিতে যাবে। আর পুরুষদের ক্ষেত্রে মূত্রথলির পাশেই থাকবে হচ্ছে তোমার প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড।
তাহলে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু তোমার থাকতেছে না, তো প্রোস্টেট গ্ল্যান্ড যেটা পুরুষের ক্ষেত্রে থাকতেছে, তো সেই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে তুমি খেয়াল করে দেখো কিডনির মধ্যে এসে কি জমা হয়েছিল, ক্যাডমিয়াম এসে জমা হয়েছিল। তো ক্যাডমিয়াম যখন কিডনির মধ্যে জমা হলো, এরপরে তোমার প্রস্রাবের সাথে সাথে সে কি কোথায় যাচ্ছে, মূত্রথলিতে যাচ্ছে, এবং মূত্রথলি থেকে আস্তে আস্তে তোমার প্রোস্টেট গ্ল্যান্ডও আস্তে আস্তে কিছু পরিমাণ এফেক্টেড হওয়া শুরু করলো। এই কারণে লাস্টে যেটা হয় যে প্রোস্টেটে ক্যান্সার হয়ে যায়। এই যে প্রোস্টেটে ক্যান্সার হলো, এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবা যে ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় যদি মনে করো তুমি এমন কোনো এলাকায় বাস করো যে এলাকায় ক্যাডমিয়ামের কারখানা আছে, তাহলে কি হবে, ওই এলাকার মধ্যে যে বাতাসের মধ্যে ক্যাডমিয়ামটা এসে যখন মিশবে, তখন বাতাসের তুমি যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করবা, তখন তোমার ফুসফুসের মধ্যে এই ক্যাডমিয়ামটা যখন আসবে, তখন তোমার ফুসফুসে কি হবে, শ্বসন ব্যাহত হবে এবং ক্যান্সার হবে। তাহলে শ্বসন ব্যাহত হইতে পারে, প্লাস আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার হতে পারে ফুসফুসে। তাহলে খেয়াল করে দেখো ক্যান্সার দুইটা, একটা হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার হয়, আর একটা হচ্ছে ফুসফুসেও ক্যান্সার হতে পারে। তাহলে এই যে ফুসফুসে, আমি এখন তাহলে একটু বেসিক জিনিসটা যদি একটু খেয়াল করি, তাহলে কি কি প্রবলেম হচ্ছে দেখো। প্রথমে জিঙ্কটাকে সরাই দিল, তারপরে ক্যালসিয়ামটাকে সরাই দিল, ক্যালসিয়ামটাকে সরাই দেওয়ার কারণে হাড়ের কিছু সমস্যা হলো, তারপর কিডনিকে এফেক্ট করলো, কিডনিকে এফেক্ট করার কারণে যে কিডনির সমস্যাগুলো সেগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। তারপর প্রোস্টেটকে যখন এফেক্ট করে, তখন প্রোস্টেটের কিছু প্রবলেমের কথা বলছি, যে প্রোস্টেটে ক্যান্সার হয়, আর লাস্টলি কোথায় এফেক্ট করে, ফুসফুসে। তাহলে আমার বেসিক কয়টা জিনিসের ক্ষতি করতেছে, একটা হচ্ছে জিঙ্ক, তারপর ক্যালসিয়াম, তারপর কিডনি, তারপর প্রোস্টেট, আর একটা হচ্ছে ফুসফুস। এই হচ্ছে বেসিক যে ক্যাডমিয়ামের কি কি প্রবলেম দেখা দেয়। এখন খেয়াল রাখতে হবে যেটা, যে যদি কোনো মানুষ একজন হচ্ছে স্মোকার আর একজন হচ্ছে নন স্মোকার, তাহলে যিনি হচ্ছে নর্মাল পারসন আরেকজন হচ্ছে স্মোকার, তো আমাদের বইতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে স্মোকার আর নর্মাল পার্সনের মধ্যে, নর্মাল পার্সন যে পরিমাণ ক্যাডমিয়ামের বিষক্রিয়া যে ক্ষতিগ্রস্ত হবে, একজন স্মোকার তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পরিমাণ ক্যাডমিয়ামের বিষক্রিয়া আক্রান্ত হবে। এটা কেন? কারণ এই যে 4 থেকে 5 গুণ বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের যে নিকোটিন গুলা থাকে, সেই নিকোটিন গুলা হচ্ছে ক্যাডমিয়ামের সাথে খুব সহজে বাইন্ড করতে পারে। ওই যে বিভিন্ন ধরনের আয়ন ডাইপোল বল, তারপরে তোমার এরকম আয়ন আবিষ্ট ডাইপোল বল, এগুলো বলছিলাম না? তাহলে নিকোটিন যে তোমার যে পদার্থটা, সেই পদার্থটার সাথে ক্যাডমিয়াম একটা আকর্ষণ বল দ্বারা, মানে একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা আটকে থাকে। এই কারণে যেটা হয় যে ক্যাডমিয়াম মানুষের শরীরে প্রবেশ করলে যে নর্মাল পার্সন সে যতটুকু না ক্ষতিগ্রস্ত হবে, একজন স্মোকার তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার ব্লাডে ক্যাডমিয়ামের পরিমাণটা তখন বেড়ে যায়। এই হচ্ছে বেসিক যে আমাদের ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাবগুলো ছিল। আর আর্সেনিকের বিষক্রিয়ার প্রভাবগুলো এগুলো পড়াই দিছিলাম। তো এরপরে এরপরে আর কি আছে, তাহলে আমরা একটু দেখি যে আচ্ছা, এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে হচ্ছে যে তোমার ব্রনস্টেড লাউরি তত্ত্বের যে সীমাবদ্ধতা যেটা আছে, আচ্ছা তোমাদের অনেক প্রবলেম আছে আমি বুঝতে পারতেছি। আচ্ছা সাদিয়া ইবনাত, তুমি এই নিয়ে দুইবার কমেন্ট করছো মনে হয়, আমি দেখলাম যে এর আগের পোস্টে তুমি কমেন্ট করছো যে ভাইয়া এই অধ্যায়ের আগের অংশের পিএইচ এর ম্যাথ গুলা গ্রুপে মনে হয় আপলোড দেওয়া হয়নি, আগের অংশের ম্যাথ গুলার পিডিএফ বা জেপিজি দিলে ভালো হতো। আচ্ছা তুমি যে কথাটা বলতেছো সেটা তো তোমার এই চ্যাপ্টারের না, এই চ্যাপ্টারে তো কোনো পিএইচ এর ম্যাথ ছিল না। পিএইচ এর যে ম্যাথ গুলা সেটা তো আছে হচ্ছে তোমার ইয়াতে, ওই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। তাহলে রাসায়নিক পরিবর্তনে আমি পিএইচ দেখাই দিছিলাম, সেটা তো তোমার রাসায়নিক পরিবর্তন লিখে যদি সার্চ দাও তাহলে তুমি পিডিএফ ফাইলটা পাইতে পারো। তবে আমি যে ম্যাথ গুলা করাই দিছিলাম, আমি তো সেই ম্যাথ গুলা তোমার হচ্ছে পিডিএফ আকারে দেই নাই, আমি তো শুধুমাত্র তোমার হচ্ছে হোয়াইট বোর্ডে শো করছিলাম। হোয়াইট বোর্ডে যেহেতু দেখাই দিছিলাম, তো তুমি তো এটা পিডিএফ আকারে পাবা না। আচ্ছা, তো এখান থেকে কি করতে হবে দেখো, এই যে ব্রনস্টেড লাউরি তত্ত্বের যে সীমাবদ্ধতা আছে, এর মধ্যে থেকে যে অধাতব অক্সাইড কারা কারা আছে, এই জিনিসটা তোমার যেটা বলছে, যে তুমি যদি একটু দেখো। আচ্ছা, তো আমি এখানে ফার্স্টে যেটা দেখবো যে আমার কি বলছে যে অধাতব অক্সাইড যারা, অধাতব অক্সাইড গুলা কি ধর্মী, এসিড ধর্মী। তাহলে অধাতব অক্সাইড গুলা যে এসিড ধর্মী, আর এখানে আরেকটা জিনিস বলতেছে ধাতব অক্সাইড গুলা যে ক্ষার ধর্মী, এই এতটুকু অংশ লাগবে। তো তারপরে হচ্ছে যে অধাতব অক্সাইড যে তোমার অম্লধর্মী, এটাতে মনে রাখবা, অ অ অধাতব অক্সাইড অম্লধর্মী, অধাতব অক্সাইড গুলা হচ্ছে
অম্লধর্মী, অধাতব অক্সাইড অম্লধর্মী। তো এখন তুমি অনেকে হয়তো মনে মনে ভাবতে পারো যে ভাইয়া ধাতু আর অধাতুই তো চিনি না, তাহলে কোনটা ধাতব অক্সাইড আর কোনটা অধাতব অক্সাইড সেটা কেমনে চিনবো? তাহলে তুমি যদি এটা না চিনতে পারো তাহলে আমি তোমাকে বলি যে ধাতু সক্রিয়তা সিরিজে যারা যারা আছে না, ধাতু সক্রিয়তা সিরিজে লি, কে বা কে না, মির্জা, আলামিনের জন্য, এই যে ধাতু সক্রিয়তা সিরিজে যারা আছে এরাই হচ্ছে ধাতু। তাই খেয়াল করে দেখো যে লি, কে বা কে না ছিল না, এখানে দেখো না আছে, লি, কে বা কে না, এই যে এরা আছে। তাহলে ধাতু সক্রিয়তা সিরিজে যারা ছিল তারা যদি থাকে এবং তাদের অক্সাইড গুলো থাকে তারাই ক্ষারধর্মী। আর লি, কে বা কে না বা এই যে ধাতু সক্রিয়তা সিরিজে যারা ছিল না তারা হচ্ছে, এই যে দেখো এখানে যেটা দেওয়া আছে, ধাতু সক্রিয়তা সিরিজে যারা ছিল না তারা হচ্ছে অধাতব অক্সাইড। এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। তারপরে এখানে কি আছে, এখানে দেখবে যে প্রাণ রাসায়নিক যে অক্সিজেন চাহিদা যেটা বলছে, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, এটার মধ্যে যেটা করছে যে তুমি এটাকে মনে রাখতে পারো যে এটা নিরাপদ, ভালো, গৃহস্থালী, শিল্প বর্জ্য। সংখ্যাটাকে আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখো 1, 6, 100, 1000। তুমি কিভাবে পড়বা? 1, 6, 100, 1000 দুইবার করে পড়বা, 1, 6, 100, 1000, তাহলে পারবা। আর এটাকে মনে রাখতে হবে তো, খালি তো সংখ্যা পড়লেই হবে না, কিসের জন্য কি পড়তেছো সেই জিনিসটাকে মনে রাখবা, যে নির্ভেজাল গার্হস্থ্য শিল্প, নির্ভেজাল গার্হস্থ্য শিল্প। তাহলে নির্ভেজাল গার্হস্থ্য শিল্প মানে, নির্ভেজাল মানে নিরাপদ, তারপর হচ্ছে ভেজাল মানে হচ্ছে এখানে ভালো বোঝাচ্ছে আর কি। নির্ভেজাল বলতে আসলে কোনো আর উপায় পাচ্ছিলাম না, নির্ভেজাল মানে নিরাপদ, তারপরে ভেজালতে ভালো বুঝাচ্ছি, গার্হস্থ্যতে গৃহস্থ, আর হচ্ছে শিল্পতে হচ্ছে শিল্প বর্জ্য। তাহলে এই তোমার নিরাপদ, ভালো, গৃহস্থালী, শিল্প, এটা যেন মনে রাখবা 1, 6, 100, 1000 এভাবে করে মনে রাখার চেষ্টা করবা। তারপরে পানি দূষণের প্রভাব যেটা আছে এগুলা এত দরকার নাই, এগুলা রিডিং দিলেই পারবা। তুমি যদি এখানে দেখো, এখানে দেখলে দেখবা যে এটার মধ্যে বলা আছে যে পিগমেন্ট হিসাবে, প্লাস্টিক হিসাবে, আর স্থিতিস্থাপক হিসাবে। স্থিতিস্থাপক স্টিয়ারেট, এটা মনে হয় পারবা, সংযুক্ত বর্ণ স্থিতিস্থাপক, যেহেতু স্থিতিস্থাপক এবং স্টিয়ারেট এটা সংযুক্ত বর্ণ যেহেতু, তাহলে স্থিতিস্থাপক হিসেবে কে কাজ করে? ক্যাডমিয়ামের যে স্টিয়ারেট সেটা। আর এই যে পিগমেন্ট এবং প্লাস্টিক সেটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, পিপল। পিপল মানে হচ্ছে, আমরা জানি যে জনগণ, পিপল মানে যেহেতু জনগণ, তো আমি এটাকে আসলে বুঝাচ্ছি পিতে পিগমেন্ট, পলতে হচ্ছে প্লাস্টিক, পিপল। তাহলে পিপলতে কি বুঝাচ্ছি, একটা হচ্ছে সালফাইড আর একটা হচ্ছে ব্রোমাইড এবং আয়োডাইড। তো তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে সালফাইড আর হ্যালাইড। তাহলে সালফাইড আর হ্যালাইড মানে কি? পিপল, পিপলতে হচ্ছে সালফাইড আর হ্যালাইড, এভাবে করে মনে রাখলে হবে, সালফাইড আর হ্যালাইড। তো এখন হ্যালাইড গুলোর মধ্যে কোন কোন হ্যালাইড গুলো আছে? এখানে তো তোমার হ্যালাইড বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি, একটা হচ্ছে ব্রোমাইড বুঝাচ্ছি আর একটা আয়োডাইড বুঝাচ্ছি। তো তুমি এটাকে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো, আবরার। আবরারতে কি বুঝাচ্ছি? আয়োডাইড আর ব্রোমাইড, আবরার, এভাবে করে মনে রাখতে পারো যে ক্যাডমিয়ামের কোন হ্যালাইড গুলা হচ্ছে প্লাস্টিক উৎপাদনের ভূমিকা রাখে, সেটা মনে রাখার জন্য। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি দেখবে যে এখানে লেডের বিষক্রিয়ার প্রভাবের কথা বলছে। তো লেডের বিষক্রিয়ার প্রভাব যদি বলে, এই দেখো এখানে হিমোগ্লোবিন তারপরে হিম সংশ্লেষণে বাধা দেয়, আর আরেকটা হচ্ছে কি শিশুর মস্তিষ্কে বিভাজনে বাধা সৃষ্টি করে। তো লেডের বিষক্রিয়ার প্রভাবটা আমরা হাজারি স্যারের বইতে কিভাবে মনে রাখছিলাম? মর। মর মানে কি? মস্তিষ্কের কিছু সমস্যা হয়, মৃত সন্তান প্রসব করে। আর রতে কি বলছিলাম? রক্ত শূন্যতা। তাহলে যখন তোমার শরীরে হিমোগ্লোবিনের সমস্যা হবে, হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? রক্ত শূন্যতা বলি। আর মস্তিষ্ক এই যে ম দিয়ে, তাহলে আমরা মর দিয়ে মনে রাখছিলাম যেটা, সেটা কিন্তু এখানেও কাজে লাগতেছে। একটু আগে আমরা ক্যাডমিয়ামের যে বিষক্রিয়ার প্রভাব পড়ছিলাম সেখানে বলছিলাম না যে কিডনিতে পাথর হয়, তারপর হাইপার টেনশন মানে কি উচ্চ রক্তচাপ হয়। তাহলে এটা আমরা পড়ছিলাম হাজারি স্যারের বই থেকে। আরেকটা হচ্ছে কি, তোমার অন্ত্রের অসুবিধা হয়। তাহলে অন্ত্রের অসুবিধা বলতে পরিপাকতন্ত্রে কিছু সমস্যা হইতে পারে। আর হচ্ছে এখানে বলছে গ্লুকোজোরিয়া, আসলে এটা বানানটা হবে গ্লুকোজ ইউরিয়া, তারপরে হাইপার ক্যালসি ইউরিয়া। গ্লুকোজ ইউরিয়া আর হাইপার ক্যালসি ইউরিয়া বলতে বোঝায় যদি ইউরিন দিয়ে তোমার দুইটা জিনিস পাস করাকে বোঝাচ্ছে এখানে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম। তাহলে গ্লুকোজ আর ক্যালসিয়াম, তাহলে তুমি খেয়াল করে দেখো, একটু আগেই তো আমরা বলছিলাম যে ক্যালসিয়ামটা কি হয়? প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। তাহলে ক্যালসিয়াম আর জিঙ্ক যখন প্রস্রাব দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে ক্যালসিয়াম ইউরিন দিয়ে বের হয়ে গেলে আমরা সেটাকে কি বলি? হাইপার ক্যালসি ইউরিয়া, মানে যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায় তাহলে হাইপার ক্যালসি ইউরিয়া। আর গ্লুকোজ যখন বের হয়ে যাবে, গ্লুকোজ বের হয়ে গেলে তখন আমরা সেটাকে বলি যে তোমার গ্লুকোজ ইউরিয়া। তাহলে এই কিডনির মানে তোমার ক্যাডমিয়ামের প্রভাবগুলো তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করলা। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে যদি সারফেস ওয়াটারের বিশুদ্ধতার যে মানদণ্ড, এটা যেটা দিছে এখানে, তোমার সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এটা হচ্ছে যে আমরা এই যে এখানে দেখো সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে যে ক্ষর পানি, তারপর স্থায়ী ক্ষর এবং অস্থায়ী ক্ষর, এই জিনিসটা কিন্তু গত দিন দেখাই দিছিলাম। তাহলে এটা যেহেতু গতদিন দেখাই দিছিলাম, তো তুমি এখান থেকে পড়ে নিবা, কারণ ওইটা আমার নতুন করে পড়ার দরকার নেই। এই যে এখানে স্থায়ী ক্ষর অস্থায়ী ক্ষর এগুলো নিয়ে বলছে, এগুলো আমাদের নতুন করে দেখার দরকার নেই।
এরপর অনেকে বলতেছো যে ভাইয়া এত কিছু থেকে আসবে কিনা। আসলে এত কিছু বলতে এই চ্যাপ্টারে কিন্তু প্রতি বছরই মোটামুটি কোশ্চেন আসে, যেহেতু আমাদের কেমিস্ট্রির মধ্যে 25 মার্কের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে হয় 12 মার্ক অথবা 13 মার্ক একটা পেপার থেকে আসবে। তো ধরো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার থেকে যদি আমি বলি, ধরো সেকেন্ড পেপার থেকে যদি 12 মার্ক বা 13 মার্ক যদি আসে, তাহলে এভারেজে কিন্তু আমার এক একটা চ্যাপ্টার থেকে সর্বনিম্ন তোমার হচ্ছে যে 2টা করে কোশ্চেন আসতেই পারে। বুঝতে পারতেছো যে সর্বনিম্ন যদি 2টা করে কোশ্চেন আসে, তাহলে সর্বোচ্চ কয়টা আসতে পারে, একটা চ্যাপ্টার থেকে 4টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। তাহলে পরিবেশ রসায়ন থেকে যদি 4টা প্রশ্ন আসে, এর মধ্যে দেখা যাবে যে 3টা প্রশ্নই আসছে হাজারি স্যার থেকে, আর একটা প্রশ্ন হয়তো বা আসবে সঞ্জিত স্যার থেকে, এরকম আর কি। তাহলে ধরো তোমার যদি 12-13টা কোশ্চেন আসে সেকেন্ড পেপারে, তো 12-13টা কোশ্চেনের মধ্যে দেখবা যে 9টা থেকে 10টাই থাকবে হচ্ছে হাজারি স্যার থেকে, আর 2টা কি 3টা হয়তো বা থাকতে পারে সঞ্জিত স্যারের বই থেকে। আবার যদি কোশ্চেন খুব বেশি ইজি হয়, তাহলে হয়তো বা সঞ্জিত স্যারের বই থেকে নাও থাকতে পারে, এমনও হইতে পারে। এখন এটা আসলে ভ্যারি করে, কখন থাকবে কখন থাকবে না এগুলো তো আমরা জানি না আসলে। তো তার এই এখন আমি যেটা মনে করি, দেখো তুমি কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা যেহেতু দিচ্ছ, তোমার কিন্তু আর সুযোগ নেই। তো তুমি কেন রিস্ক নিতে যাবা? ফার্স্ট টাইমের একটা স্টুডেন্ট সে না করলে তার কথা ভিন্ন বিষয়। আর তুমি যেহেতু সময় পাইছো তোমার হাতে, যেহেতু তুমি একটা এনাফ টাইম পাচ্ছ, তো ফার্স্ট টাইম স্টুডেন্টরা তো এগুলো পড়ার টাইম পাবে না। তুমি যেহেতু টাইম পাচ্ছ, তুমি একটু পড়ো, সমস্যা কি? অনেক কিছু তো সহজ করে দেওয়া হচ্ছে, এমন তো না যে আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি যে তুমি নিজ দায়িত্বে পড়ে নিও, তা তো না। আমি তো তোমাকে একদম খাওয়াই দিচ্ছি। তাহলে তুমি কেন একটু পড়বা না, একটু সময় কেন দিবা না? বেশি কিছু না পারো, অন্তত 5 স্টার দেওয়া গুলো পড়ো। এই যে যেমন ধরো এটার মধ্যে 5 স্টার দেওয়া আছে, 5 স্টারটা পড়ো। তারপরে ধরো তোমার এই যে লাল কালি দিয়ে যেগুলো লিখে দিচ্ছি, শুধু এগুলো পড়ো, বেশি কিছু পড়ো না দরকার হয়। এখানে বলছে যে পানির পিএইচ তৈরিতে, মানে পিএইচ মিটার তৈরিতে কি কি প্রয়োজন। তো 2টা তড়িৎদ্বারের কথা বলছে, একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার আর একটা হচ্ছে গ্লাস তড়িৎদ্বার। তো এখানে তোমার ক্যালোমেল তড়িৎদ্বার বা গ্লাস তড়িৎদ্বারের এই জায়গার মধ্যে চেঞ্জ করে কি দিতে পারে, প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে দিতে পারে একটা, তাই না? এরকম তোমার অথবা জিঙ্ক বা তড়িৎদ্বার অথবা কপারের তড়িৎদ্বার এরকম চেঞ্জ করে দিতে পারে। আরেকটা সুবিধা, সুবিধা ভোল্ট মিটারের জায়গায় কি দিয়ে দিতে পারে, অ্যামিটার দিয়ে দিতে পারে। তাহলে তড়িৎদ্বার গুলা খেয়াল রাখতে হবে যে কারা কারা আছে। একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার আর গ্লাস তড়িৎদ্বার, আর একটা হচ্ছে ভোল্ট মিটারের জায়গায় দিয়ে দিতে পারে অ্যামিটার। এই তো এতটুকু তো চেঞ্জ করতে পারে, এত কিছু না। একবার রিডিং দিলেই তো আমি পারবো। এরপর বলছে কি আদর্শ পানির পিএইচ, তারপর হচ্ছে জলজ প্রাণীর ক্ষেত্রে যে তোমার সরি ডিওর মানগুলা, আর হচ্ছে দূষিত পানির যে ডিওর মান। তাহলে ডিওর যে মানগুলো আছে আমি কিভাবে করবো, 8, 6, আড়াই। তাহলে সবগুলোই তো পিপিএম এ আছে। তাহলে 8, 6, আড়াই এভাবে করে আমি পড়বো, 8, 6, আড়াই। এখন বাম পাশের কথাগুলো তো মনে রাখতে হবে, তাই না? তাহলে এভাবে মনে রাখবা, আদা জলকে দূষিত করে। তার মানে আদা যদি জলকে দূষিত করে, অর্থাৎ জলের মধ্যে মানে পানির মধ্যে যদি তুমি আদা মিশিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, পানিটা দূষিত হয়ে যাবে। এটা কি মনে রাখার জন্য, আদা জলকে দূষিত করে। তাহলে আদাতে কি বুঝাইছি, আদর্শ। জল বলতে কি বুঝাইছি, জলজ প্রাণী। দূষিত করে বলতে কি, দূষিত পানি। তাহলে কি হলো, 8, 6, আড়াই। এভাবে করে মনে রাখলাম, এই তো পড়া হয়ে গেল। কিছু কিছু স্টুডেন্ট আছে দেখা যায় যে শুধুমাত্র হা করে বসে থাকে, আর কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবা যে আমি যখন পড়াই দিতেছি তখন সে সাথে সাথে এটা মুখস্থ করে ফেলাইতেছে। কারণ তোমার তো টাইমটা কাজে লাগাইতে হবে। তুমি তো এই যে আমি ধরো 1 ঘন্টা ক্লাস নিলাম, তুমি 1 ঘন্টা ক্লাস গিয়ে শুধু তাকায় থাকবা হা কইরা, তো মুখস্থ করে ফেলাইলা সাথে সাথে, পিডিএফটা থেকে এখান থেকে দেখে দেখে মুখস্থ করে ফেলাইলা। এরপরে কি আছে, এরপরে হচ্ছে দীপ ঘোষ। তুমি একটা কোশ্চেন করছো যে ভাইয়া সহায়ক নোট গুলা কি এনাফ কিনা। এখন দেখো আমি যেটা মনে করি যে সহায়ক নোটটাকে আমি আমার চ্যাপ্টারে যতটুকু আছে যথেষ্ট চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট টপিক গুলাকে আনার জন্য। লেস ইম্পর্টেন্ট অনেক টপিকে বাদ দিতে হয়েছে। এখন ধরো আমি যদি সব তুলে দিই, সব তুলে দিলে তো পড়ার টাইম পাবো না লাস্ট পর্যন্ত। যতটুকু ইম্পর্টেন্ট সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি। এরপরে তুমি তোমার মেধার ধারণ ক্ষমতা অনুসারে পড়বা, মেধা ধারণ ক্ষমতা অনুসারে পড়বা। সবকিছু পড়তে গেলে তো হবে না, এই জন্যই তো স্টার দিয়ে দিছি, কোনটা 5 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার। 5 স্টার গুলো না পড়ে যাওয়াটা আমার কাছে বোকামি হবে মনে হয়। এটা এটা তুমি পড়তে পারো। এখানে একটা জিনিস খেয়াল করবা যে যেটা আমরা ভুল করি নর্মালি, এখানে বলছে যে পানি টিডিএস, তাহলে পানি টিডিএস এর মান কিভাবে কমাইতে পারবা। তাহলে পানি টিডিএস এর মান কমানোর জন্য এখানে কিছু তোমার নাম দিয়ে দিছে। আর বলছে পানি টিডিএস এর মানকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে নিয়ন্ত্রণ করার জন্য কি বলছে, যে কোয়াগুলেটিং এজেন্টের কথা বলছে। তাহলে নিয়ন্ত্রণ বললে কোয়াগুলেটিং এজেন্ট, আর যদি বলে মান কমানো যাবে কি হবে, তখন এই যে নামগুলা যেগুলা বলছে সেই নামগুলাকেই দেখো, এই জায়গায় তাকায় দেখো, এই যে পানি টিডিএস কমানোর উপায় দেখছো, এই জায়গাটার মধ্যে কি পয়েন্ট আকারে দেওয়া আছে। তাহলে আমি কি ভিতরে এত বর্ণনা পড়ার টাইম আছে, আমার ভিতরে এত বর্ণনা পড়ার টাইম নেই তো। তাহলে আমি কি করবো, আমি বর্ণনা পড়বো না, আমি শুধুমাত্র পয়েন্ট গুলার নামগুলা পড়বো। তো পয়েন্ট গুলার নামগুলো মনে রাখার জন্য আমি কিভাবে মনে রাখবো, আমি মনে রাখবো হবে কার অভিশাপে, কার অভিশাপে ফেলটুস অয়নের পতন ঘটলো। তাহলে কার অভিশাপে ফেলটুস অয়নের পতন ঘটলো। এখানে কারতে হচ্ছে কার্বন ফিল্টার বোঝাচ্ছি 4 নাম্বারটা, অভিশাপেতে আসলে বোঝাচ্ছি বিপরীত অভিস্রবণ 5 নাম্বার পয়েন্টটা, ফেলটুসতে আসলে বোঝাচ্ছি তোমার ফিল্টার। তাহলে 1 নাম্বারটা যেটা আছে ফিল্টার। তারপরে আরেকটা আছে হচ্ছে অয়ন,
অয়নতে আসলে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আয়ন বিমুক্তকরণ, পতন যেটা আছে পতনতে বোঝাচ্ছি হচ্ছে পাতন, এবং হচ্ছে ঘটলোতে কিছু নাই। তাহলে তুমি যদি এখানে খেয়াল করে দেখো, কার অভিশাপে ফেলটুস অয়নের পতন ঘটলো দিয়ে এই 5টা পয়েন্টকে মনে রাখা যায়। এখন যদি বলে যে তাহলে এই যে ডি আয়োনাইজেশন প্রক্রিয়া, এই যে ডি আয়োনাইজেশন মানে কি আয়ন বিমুক্তকরণ, তাহলে বাংলাটা আর ইংলিশ টার্মটা আমাকে একটু জেনে রাখতে হবে। যে ডি আয়োনাইজেশন মানে কি, ডি মানে ডিলিট, ডি মানে অলওয়েজ ডিলিট। যেমন তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে কি করি, কার্বন ডাই অক্সাইডটাকে দূরীভূত করি, তাই না? তাহলে ডি আয়োনাইজেশন মানে কি হবে, ডিলিট করে দিব আয়নটাকে। তাহলে কোন কোন আয়নকে ডিলিট করবা, সেটা বলছে ভারী ধাতুর যে ক্যাটায়ন গুলো আছে। তাহলে ভারী ধাতুর ক্যাটায়ন গুলো আমাদের এই চ্যাপ্টারে যা যা ছিল, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং লেড ছিল। তাহলে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং যে লেড, সেই ক্রোমিয়ামটাকে এখানে না দিয়ে ক্রোমিয়ামের পরিবর্তে কি দিচ্ছে, মার্কারি দিচ্ছে। শুধুমাত্র এতটুকু আমি একটু মনে রাখি যে মার্কারিটা অতিরিক্ত আছে। তারপর এখানে কিছু অ্যানায়নের কথা বলছে, যে কি কি অ্যানায়নকে দূরীভূত করা হয়, ক্লোরাইড, কার্বনেট এবং হচ্ছে সালফেট। ঠিক আছে, তাহলে এটা সালফেট বলতে তোমার SO3 2- যেটা সেটা। তো এখান থেকে এই জিনিসটা একটু দেখতে হবে, আর তেমন কিছু করার মতো নাই। এরপরে এখানে যেটা আছে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে পানির স্তর অনুসারে তার তাপমাত্রাটা কত। তাহলে প্রথমে যদি আমি একটু খেয়াল করি, প্রথমে 12 মিটার, তারপর 12 মিটারের নিচে, তারপর হচ্ছে 35 মিটার। তো তুমি চাইলে এটাকে এইভাবে মনে রাখতে পারো, প্রথমে 12 মিটারটা শুরু হচ্ছে কি দিয়ে, 10 দিয়ে শুরু হচ্ছে, 10, 12, তারপর হচ্ছে 35। তাহলে 10, 12, 35। তাপমাত্রাটা কত কত আসতেছে, তাপমাত্রাটা আসতেছে হচ্ছে তোমার 20, 15 এবং 4। তাহলে এইভাবে মনে রাখলাম 20, 15, 4। একটু খেয়াল করে দেখো, যত তুমি পানির আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছ, মনে করো সূর্য যদি আচ্ছা মনে করো এটা যদি পুকুর হয়, এই যে ধরো এটা পুকুরে, এটা একদম পুকুরের নিচের লেয়ারটা, পুকুরের নিচের লেয়ার যদি এটা হয়, আর এটা যদি পুকুরের একদম উপরের লেয়ারটা হয়, তো তুমি যত আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামবা, তাহলে পুকুরের যত উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবা, সূর্যের আলো কি হতে থাকবে, সূর্যের আলো নিচের দিকে কম পাবে না? তাহলে সূর্যের আলো যদি নিচের দিকে কম পায়, তাহলে তাপমাত্রা কি হতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকবে। তাহলে যত তুমি উপর থেকে নিচের দিকে নামতেছো, তখন দেখো সম্পর্কটা কিন্তু বিপরীত। দেখো উপরের দিকে হচ্ছে তোমার তাপমাত্রা বেশি, আর নিচের দিকে হচ্ছে তাপমাত্রাটা কম, এভাবে করে আসতেছে। পানির সবার উপরের স্তর, তারপরে এটা মাঝের স্তর, আর সবচাইতে নিচের স্তর, এভাবে করে উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর, এভাবে করে হচ্ছে যে তোমার এই তাপমাত্রা গুলা দেওয়া আছে এখানে। এরপরে কি আছে, এরপরে এগুলা রিডিং দিবা, এগুলো দরকার নেই এত। স্টার দেওয়া যে অংশগুলো আছে সেটার মধ্যে যদি আসি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আর্সেনিক আর ক্যাডমিয়ামের বিষয়কের প্রভাব, এগুলো তো পড়াই দিছি, এখান থেকে আর নতুন করে এগুলো দরকার নেই। এখানে যে জিনিসটা আছে লুইস অ্যাসিড লুইস ক্ষারের মধ্যে, লুইস অ্যাসিড লুইস ক্ষারের মধ্যে, সেটা গতদিন বলে দিছিলাম। অ্যালুমিনিয়াম কত, পারমাণবিক সংখ্যা যেহেতু 13, আমরা বলছিলাম 11 বা তার উপরে যত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট থাকবে সাধারণত তারা লুইস অ্যাসিড হবে। তো সেই হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম দেখে বুঝে ফেললাম এটা লুইস অ্যাসিড। BF3 কেন লুইস অ্যাসিড, কারণ তার মধ্যে অষ্টক অপূর্ণ থাকে, এটা গতদিন বুঝাই দিছিলাম। তারপর এখানে কি আছে, কোবাল্ট হচ্ছে 3+, আয়রন হচ্ছে 3+, যেহেতু ধনাত্মক আয়ন আছে, ধনাত্মক আয়ন থাকলে তারা কি হচ্ছে, লুইস অ্যাসিড হচ্ছে, এটা আমরা জানি যে ধনাত্মক আয়ন থাকলে লুইস অ্যাসিড হয়। আর ঋণাত্মক আয়ন থাকলে কি হয়, লুইস ক্ষার হয়। এখন তুমি দেখো এটা আছে কি আর্গন, আর্গন কেন লুইস ক্ষার হইলো? আর্গন আসলে লুইস ক্ষার হওয়ার পিছনে, আর্গন তো এটা কোনো আয়ন না, এটা আসলে এখানে হবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, আর্গনটা হবে এটার মধ্যে। আর্গন তোমার কোনো আয়ন না, কিন্তু তারপর আর্গন লুইস ক্ষার কেন? যদি প্রশ্ন করা ভাই আর্গন তো 18, তাই না? আর্গন তো 11-র উপরে, তাহলে আর্গনটা কেন লুইস ক্ষার হইলো? মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু ব্যতিক্রম, নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে আমরা কি বলছি সবসময়, অষ্টক পূর্ণ থাকে বলি। এই কারণে এখানে ফাঁকা ডি অরবিটালটাকে প্রাধান্য না দিয়ে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় অষ্টক পূর্ণতাকে। যেহেতু আর্গনের ক্ষেত্রে অষ্টক পূর্ণ থাকে, এই কারণে এদেরকে লুইস ক্ষার বলা হয়, কারণ তারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে, এই কারণে ওদেরকে লুইস ক্ষার বলা হয়। আর এখানে তুমি যেগুলো দেখতে পাচ্ছ, যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তারপর কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তারপর এখানে মিথানল, এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে যে আমরা বলছিলাম নাইট্রোজেন এবং অক্সিজেনের যে যৌগগুলা, নাইট্রোজেন এবং অক্সিজেনের যে যৌগগুলা, সাধারণত নাইট্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণুতে থাকে বা অক্সিজেন যদি কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে, তখন এই নাইট্রোজেন কিংবা অক্সিজেনের এই যৌগগুলা তখন তারা লুইস ক্ষারক হয়। তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের যৌগগুলো সাধারণত লুইস ক্ষারক হয়। তারপরে এসিডের যে অনুবন্ধী ক্ষারক বা ক্ষারকের যে অনুবন্ধী এসিড, এই জিনিসগুলো পড়াই দিছিলাম। তারপরে কিছু স্টুডেন্ট বলছিল যে ভাই একটু প্রবলেম আছে, তাহলে সেটা আমি একটু দেখাই দিই, এটাতে আসতেছি একটু পরে। এরপরে এখানে কি আছে, এরপর এখানে আছে হচ্ছে তোমার দ্রাব্যতাটা যদি একটু দেখি।
আচ্ছা, দ্রাব্যতার ক্ষেত্রে এখানে তুমি এটা খেয়াল রাখতে পারো যে এখানে তো তোমার এই যে আর্সেনিকের যে অক্সাইডটা, এটা O3 আর এটা কি O5। তাহলে O3 আর O5 যেটা আছে, তো তুমি মনে রাখবা যে আর্সেনিক 3 এর জন্য কত, 5 এর জন্য কত, 3 এর জন্য এটা হচ্ছে তোমার সংখ্যাটা দেখো ছোট, আর 5 এর জন্য সংখ্যাটা দেখো বড়। তাহলে এইভাবে করে মনে রাখতে পারো। ঠিক আছে, 3 এর জন্য সংখ্যাটা বড়, 5 এর জন্য সংখ্যাটা সরি, মানে 3 এর জন্য সংখ্যাটা ছোট, 5 এর জন্য সংখ্যাটা বড়। এটা এইভাবে করে মনে রাখবা। এই দ্রাব্যতাটা দেখো, তাপমাত্রা বাড়তেছে, দ্রাব্যতাও বেড়ে যাচ্ছে। এই কথাটা শুধু মনে রাখতে হবে যে তাপমাত্রা 40-এর জন্য 65, 50-এর জন্য 85, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতাও বাড়ে। এইভাবে করে এটা শুধু মনে রাখলাম। আর এখানে হচ্ছে ব্যতিক্রম কি আছে, ব্যতিক্রম আছে হচ্ছে এই পয়েন্টটা। দেখো এই পয়েন্টটা হচ্ছে ব্যতিক্রম, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতাটা হ্রাস পাচ্ছে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখলাম। আর এখানে নিচের দিকে যদি তুমি তাকাও, এই নিচের দিকে আসলে দেখবা এখানে বলছে পিতল। পিতল কার কার সংকর? পিতল হচ্ছে তুমি এইভাবে মনে রাখবা কাজিনের সংকর। কাজিনের সংকর বলতে কপার আর জিঙ্ক। তাহলে পিতল হচ্ছে কাজিনের সংকর, এই নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ। তারপরে যদি বলে জার্মান সিলভার, জার্মান সিলভারটা কার কার সংকর? তুমি এটা মনে রাখবা হচ্ছে কাজিনের নিকাহ। নিকাহ মানে তো বিয়ে, তাই না? তাহলে মনে রাখবা কাজিনের বিয়ে হয়ে গেছে আর কি, মানে কাজিনের নিকাহ। তাহলে নিকাহ মানে বিয়ে। তাহলে কাজিনতে কপার জিঙ্ক এবং নিকাতে হচ্ছে নিকেল। জার্মান সিলভার বলতে কাজিনের নিকাহ। ক্রোমো ইস্পাত, তাহলে ক্রোমো মানে কি? ক্রোমোতে হচ্ছে ক্রোমিয়াম। তাহলে এই কথাটা আগে মনে রাখলাম, ক্রোমো ইস্পাত হচ্ছে ক্রোমিয়াম। আর ইস্পাত বললে সবসময় মনে রাখবা আয়রন এবং কার্বন। আয়রন এবং কার্বন, ইস্পাত বলা মানে হচ্ছে আয়রন এবং কার্বন, এটা মনে রাখতে হবে সবসময়। তাহলে এই সংকর গুলা আমাকে এখান থেকে মনে রাখতে হবে। এটা এগুলা বিগত বছরে আসতো তোমাদের নতুন কারিকুলাম অনুসারে, এগুলা খুব কমই আসছে। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতাম তখন এগুলো বেশি বেশি আসতো, সংকরায়ন মানে সংকর গুলা আর কি। এরপরে একটা গ্লান্সে যেগুলো আছে এগুলো একটু সংখ্যাভিত্তিক তথ্য, তো যার মেধা ধারণ ক্ষমতা যেরকম সে সেরকম পড়ার চেষ্টা করবা। তারপরে এখানে দেখবা যে অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ে বলা হয়েছে। তো অম্লত্ব এবং ক্ষারকত্ব গুলো এগুলো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়াই দিছিলাম, কার অম্লত্ব কত, কার ক্ষারকত্ব কত, এই জিনিসগুলো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়াই দেওয়া হয়েছে। এরপরে তুমি এখানে দেখবা এই যে যে বক্সটা, যেটা এই যে সারণী 1.9, যেটা এই সারণী 1.9 যেটা আছে, এটার মধ্যে বিওডি এর যে দূষণ মাত্রা, সেটা মনে আছে ওই যে গতদিন যে হাজারি স্যারের বই থেকে পড়াই দিছিলাম না, ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে। তাহলে ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে, এটা যে বলে দিছিলাম, সেই যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। ওই যে 5, 6, 6.5, 10, 100, 150, 500 এইভাবে করে বলে দিছিলাম না? তাহলে সেই জিনিসটাই কিন্তু এখানে দিয়ে দিছে, তবে এখানে সবগুলা ডাটা দেয় নাই, শুধুমাত্র কিছু কিছু দিছে আর কি। তার মানে আমার নতুন করে এখান থেকে পড়ার দরকার নেই, আমি এটা কেটে দিলেই হচ্ছে, কারণ এটা হাজারি স্যারের বই থেকে আমি পড়ছি। তাহলে এটা গেল। এরপরে এখানে কি আছে? এরপরে বিওডির ক্ষেত্রে এটা মনে রাখবা 100, 2000, 5000, 10,000। তাহলে সংখ্যাটা আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাচ্ছে। আর এই জিনিসটাকে মিউনিসিপ্যাল, ডেইরি, খাদ্য, কাগজ, তুমি এটাকে মনে রাখতে পারো মিনা ডেইলি খবরের কাগজ পড়ে। তাহলে মিনা ডেইলি খবরের কাগজ পড়ে। তাহলে মিনা ডেইলি খবরের কাগজ পড়ে বলতে মিনাতে মিউনিসিপাল, ডেইলিতে হচ্ছে ডেইরি বুঝাচ্ছি, খবরতে খাদ্য বুঝাচ্ছি, কাগজতে কাগজ শিল্প বুঝাচ্ছি, পরেতে কিছু নাই। তাহলে মিনা ডেইলি খবরের কাগজ পড়ে, এটা দিয়ে সংখ্যাগুলো মনে রাখলাম কি 100, 2000, 5000, 10,000, এভাবে করে মনে রাখলাম। এটা ইম্পর্টেন্ট, 5টা স্টার দিয়ে রাখছি। এরপরে এখানে এটা হচ্ছে কবির স্যারের বই থেকে তো পড়াচ্ছি, একটু খেয়াল করো যে কবির স্যারের বই থেকে এটা যদি কবির স্যারের বই থেকে যদি কোশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কবির স্যারের বইয়ের এই অংশটুকু যদি আমি পড়ি, সব তো মনে রাখতে পারবো না সেভাবে, যতটুকু মনে রাখতে পারবো সেক্ষেত্রে তুমি এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো যে প্রথমে এটার মধ্যে কি আছে, কল আছে, এটার মধ্যে কি আছে, ক্লোরিন আছে। তাহলে ক্লোরিন লিখতে গেলেও কিন্তু ক এবং ল সংযুক্ত হইতে হয়। তাহলে কাগজ কল ক্লোরিন একটা মিল আছে, এভাবে মনে রাখতে পারো। তারপরে এখানে দেখবা যে একটু যদি নিচের দিকে আসি আমরা, তাহলে দেখবা খাদ্য কি আছে, স্টার্চ। তাহলে খাদ্য যেহেতু স্টার্চ, এটা কে না জানে যে স্টার্চ একটা খাবার, এটা আমরা এমনি মনে রাখতে পারবো। তারপর এখানে তুমি দেখবা যে রং শিল্প হিসেবে কাকে ব্যবহার করা হয়? লেড। আমরা জানি যে লেডের যে অক্সাইড গুলো আছে সেগুলো কি হিসেবে ব্যবহার করি আমরা? সিঁদুর হিসেবে ব্যবহার করে। কারণ লেডের তোমার হচ্ছে সিঁদুর হিসেবে ব্যবহার করে, এটা তো লাল রং তৈরি করে যেহেতু লেডের যৌগ। তো সেই হিসেবে এটা মনে রাখতে পারো যে লেড এটা হচ্ছে রং হিসেবে ইউজ হয়। আর ডেইরি সেটা হচ্ছে কি সুগার হিসেবে। তো আমি এটাকে এভাবে মনে রাখতে পারি যে ডেইলি সুগার খাই আমরা, ডেইলি সুগার খাই, ডেইলি সুগার খাই, ডেইলি সুগার খাই দিয়ে আমরা এভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, ডেইলিতে ডেইরি, আর তোমার হচ্ছে সুগারতে সুগার। তারপরে আছে কি তোমার এখানে যদি একটু দেখি যে একটু যদি নিচের দিকে আসি, এরপরে যদি নিচের দিকে আসো তাহলে তুমি দেখবা যে
রাবার যেটা আছে, এই রাবারের জিনিসটা সেটা হচ্ছে কি কি পাবা, রাবার থেকে জিঙ্ক পাবা। তাহলে এটাকে তুমি মনে রাখো যে রাজি। রাজি মানে রাবার থেকে জিঙ্ক পাওয়া যায়। তারপর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে কিউপ্রোমোনিয়াম রেয়ন। কিউপ্রোমোনিয়াম রেয়ন থেকে কপার পাওয়া যায়। কিউপ্রোমোনিয়ামের কথা বলছে, কিউপ্রোমোনিয়াম মানে কি, কপারই তো বোঝাচ্ছে। তাহলে এটা মনে রাখতে পারি। এরপরে কি বলছে যে ব্যাটারি। তাহলে ব্যাটারি থেকে কি পাবা, লেড পাবা, খনিজ অ্যাসিড পাবা। তাহলে তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে ব্যাটারি বলতে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি পড়ছো না, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তাহলে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে লেডতে হচ্ছে তোমার লেড, অ্যাসিডতে হচ্ছে খনিজ অ্যাসিড, আর স্টোরেজ ব্যাটারিতে এই যে ব্যাটারি কারখানা। তাহলে এইভাবে করে মনে রাখলাম। এরপর এখান থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তুমি দেখবা উপরে ফ্লোরাইড কথাটা আছে, এখানেও ফ্লোরাইড কথাটা আছে। তাহলে ফ্লোরাইড কথাটা কার কার মধ্যে আছে, সার কারখানার মধ্যে আছে, সিরামিকের মধ্যে আছে, আর পারমাণবিক প্ল্যান্টের মধ্যে আছে। তাহলে এই যে ফ্লোরাইড কথাটা কাদের কাদের মধ্যে আছে এটাকে আমি মনে রাখার জন্য এইভাবে করে মনে রাখতে পারি। ফ্লোরাইড এটা হচ্ছে মনে রাখবো স্যার পার্সি। মনে করো স্যার কোনো একটা কাজ করতে দিছিল আমাকে, তো আমি সেই কাজটা কমপ্লিট করার পরে স্যারকে বললাম যে স্যার আমি কাজটা করতে পারছি। তাহলে স্যার পার্সি মানে হচ্ছে সার, তারপর হচ্ছে পার্সিতে হচ্ছে পারমাণবিক, আর সিতে হচ্ছে সিরামিক। তাহলে ফ্লোরাইডটা কোথায় কোথায় পাওয়া যাবে, স্যার পার্সি, এটা দিয়ে এভাবে করে মনে রাখার চেষ্টা করতে পারো। বাকিগুলো হচ্ছে যে রিডিং দিও, যদি পারো তা ভালো, না পারলেও সমস্যা নাই। আহ আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে না হইলো, একদম যে লেস ইম্পর্টেন্ট তাও না, রিডিং দেওয়া যাইতেই পারে স্বাভাবিক। এরপরে তুমি দেখবা যে এখানে কীটনাশক যে লাল কালার দিয়ে যে মার্ক করে দিচ্ছে যে কীটনাশক গুলা, তাহলে কীটনাশক কারা কারা, নিচের কোনটা কীটনাশকের অন্তর্ভুক্ত সেটা দিতে পারে, আবার কোনটা ডিটারজেন্টের অন্তর্ভুক্ত সেটা দিতে পারে। তো কীটনাশকের অন্তর্ভুক্ত যারা আছে এটা একটু তুমি দেখতে পারো আর কি। এরপরে এই যে এটা কবির স্যারের বইতে আছে, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আসলে পড়া মানে হচ্ছে বোকামি। আমি এখন জানি না যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওরা আসলে কি সব পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এটা তুমি একটু প্রশ্ন করো তো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় মেডিকেলে বা যারা টপ মোস্ট পজিশনে থাকে, তারা কি সব পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, নাকি যতটুকু পড়তেছে সেটা স্পেসিফিক ভাবে মনে রাখতে পারতেছে এবং সেই জিনিসটা পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারতেছে দেখে তারা ভালো করতেছে। আমি তো যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষজন কঠিন জিনিস না পারার কারণে আসলে চান্স টান্স মিস করে না, সহজ জিনিসগুলা না পারলে তার চান্সটা মিস হয়। এখন দেখা যাচ্ছে যে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কঠিন তো তোমার জন্য হচ্ছে না শুধুমাত্র, কঠিন তো সারা বাংলাদেশের সবার জন্য কঠিন হচ্ছে। তো এই যে একটা টপিক, এই টপিকটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কঠিন একটা টপিক, কারণ এখানে এত সংখ্যা আছে। এই সংখ্যাগুলো আমি জানি যে আমি যদি আজকে পড়ি তাহলে আমি কালকে মনে রাখতে পারবো, হয়তো আমি এক সপ্তাহ মনে রাখতে পারবো, কিন্তু এক মাস পরে আর আমার মনে থাকবে না। তাহলে এই জিনিসটা পড়ে পরীক্ষার আগে লোড নিয়ে কি আমি পারবো কিনা, যদি না পারি তাহলে এখন আমার লোড নেওয়ার দরকার নাই। আর যদি মনে হয় যে না আমি পারবো, লাস্টে পরীক্ষার আগে যদি আমি এক মাস পর্যন্ত মনে রাখতে পারবো বা এক সপ্তাহ পর্যন্ত মনে রাখতে পারবো, তাহলে তুমি লাস্টের উইকে পড়তে পারো। আর না হয় এগুলা পড়া মানে অযথাই মানে বৃথা সময় নষ্ট, এছাড়া আর কিছু না এগুলা। তবে হ্যাঁ এতটুকু পড়তে পারো যে লবণাক্ত পানির উদাহরণ যে দুইটা দেওয়া আছে, এই একটা বা দুইটা মান, সেগুলো যেহেতু আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে তোমার বইয়ের মধ্যে কোনো বক্সের মধ্যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে বা শেষে যে সংখ্যাটা দেওয়া থাকে এই জিনিসগুলো একটু দেখলে ভালো হয়। কারণ বক্সের শুরুতে আর বক্সের শেষের যে সংখ্যাগুলো লাখ ফেভার করলে অনেক সময় দেখা যায় মিলে যায়। এই কারণে লবণাক্ত পানির মধ্যে যেহেতু মাত্র দুইটা আছে, এই দুইটা উপাদানের তুমি চাইলে ডাটাটা মনে রাখতে পারো, বাকিগুলা মনে রাখাটা আমার কাছে মনে হয় যে একটু দুঃসাধ্য, ওগুলা করার দরকার নেই। তারপরে এখানে যে কিছু আছে আর্সেনিকের বিষক্রিয়ার প্রভাব, এগুলো তো পড়াই দিছি। তারপরে আর্সেনিকের বিষক্রিয়ার প্রভাব পড়াই দিলাম, আর এগুলো তো পারবা নিজে থেকে, সহজ আছে। আর কি আছে এখান থেকে, তো পড়ানোর মতো দেখতেছি না আর কিছু। এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আহ তোমার হচ্ছে গুহ স্যার, কবির স্যারের বইতে কয়েকটা জিনিস একটু এক্সট্রা বলছে দেখো। সেটা হচ্ছে যে কবির স্যারের বইতে খুব ভালো কথা বলছে, এটা হচ্ছে অষ্টক পূর্ণতা দিয়ে লুইস অ্যাসিড বোঝা যায়। যারা অষ্টক অপূর্ণ তারা হচ্ছে তোমার লুইস অ্যাসিড, আর যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে এই পাশে হবে লুইস ক্ষার, এটা মিস্টেক হয়ে গেছে, লুইস ক্ষার হবে এটা। তারপরে কি বলছে যে আয়ন, আয়ন বলতে যারা হচ্ছে ধনাত্মক আয়ন যারা তারা হচ্ছে লুইস অ্যাসিড, আর ঋণাত্মক আয়ন যারা তারা হচ্ছে লুইস ক্ষার। তো এটা তো আমরা পড়ছি গতদিন। নতুন করে কি পড়বো, নতুন করে পড়বো শুধুমাত্র এই যে দ্বিবন্ধন। যদি দ্বিবন্ধন বিশিষ্ট কেউ হয় তাহলে তারা হচ্ছে লুইস অ্যাসিড, কিন্তু যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কেউ হয় তাহলে তারা হচ্ছে লুইস ক্ষার। যেমন ধরো আমি যদি তোমাকে এইভাবে বলি, একটা হচ্ছে এরকম CH2, এটা যদি এইভাবে বলি তাহলে CH2 এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড। এবার তুমি তাকায় দেখো ডান পাশে আর বাম পাশে তাকাও, তুমি এখানে দেখো তো এই যে এটা কি দ্বিবন্ধন আছে,
এটার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। এটার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। এটার মধ্যে কি আছে? সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে দ্বিবন্ধন আছে। তাহলে যখনই কোনো দ্বিবন্ধন বিশিষ্ট কাউকে দেখতেছি, তারা হচ্ছে কি লুইস অ্যাসিড। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এদের মধ্যে যেহেতু দ্বিবন্ধন আছে তাই তারা হচ্ছে লুইস অ্যাসিড। এটা মনে রাখতে পারি। আর যখনই আমি বলতেছি যে তোমার এটা হচ্ছে ইথিন, তাহলে ইথিনের মধ্যে কি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তাহলে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে আমরা তাকে কি বলছিলাম? যে সে হচ্ছে লুইস ক্ষার। তাহলে এটা একটা এক্সেপশনাল, যেহেতু এখানে দিয়ে দিছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তারা লুইস ক্ষার হবে, তাহলে শুধুমাত্র এটাই একটু আমি মনে রাখার চেষ্টা করলাম। আর বাম পাশেরটা মনে না রাখলেও আমি কিন্তু যে গতদিন শিখাই দিছিলাম, যে গতদিন টেকনিকটা বলে দিছিলাম না, যে তুমি যদি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করো, সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 16 হয়, কি বলছিলাম? যে পারমাণবিক সংখ্যা যদি 11 বা তার উপরে চলে যায়, তখন সেটা কি হয়ে যাবে? পারমাণবিক সংখ্যা 11 উপরে চলে গেলে সে লুইস অ্যাসিড হয়। এখানে আমি কিন্তু অক্সিজেনের দিকে তাকাচ্ছি না, সালফারের দিকে তাকাচ্ছি। কেন? কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু কে? অক্সিজেন না সালফার? এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, এই কারণে আর কি এটা লুইস অ্যাসিড। তারপরে ধরো সালফার ট্রাইঅক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড, এগুলোর ক্ষেত্রে সিলিকন কত? পারমাণবিক সংখ্যা 14। তাহলে পারমাণবিক সংখ্যা যখন 11 উপরে চলে যাচ্ছে, তখন সে কি হয়ে যাচ্ছে? লুইস অ্যাসিড হয়ে যাচ্ছে। এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে কি আছে এখানে? এরপরে যে সংখ্যাটা আছে এগুলা পারবা। তোমরা তো আসলে সবই পারো তোমরা, কিন্তু আমি তো জানি যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ওরা কিন্তু একবার ফার্স্ট টাইমে সবকিছু পড়েই আসছে। যেহেতু ওরা সবকিছু পড়েই আসছে, তো সেই হিসেবে ওদের কাছে আসলে কোনো কিছু নতুন না, জাস্ট মনে রাখাটা বা মুখস্থ করাটা এটাই আসলে চ্যালেঞ্জিং বিষয়। শুধুমাত্র এতটুকু অংশ এক্সট্রা করে মনে রাখতে হয়। তারপরে এই যে এখানে একটা মাশাআল্লাহ আল্লাহ দিলে একটা ভালো সুন্দর একটা বক্স আছে, যেটা তোমার এটা বলবো যে কবির স্যারের বইয়ের একটা ভয়ঙ্কর একটা বক্স। এই ভয়ঙ্কর বক্সের মধ্যে আমি দেখলাম যে চাঁদপুর যেটা, এটার মধ্যে আর্সেনিকের পরিমাণটা এখানে হচ্ছে চাঁদপুরে, তোমার আর্সেনিকের পরিমাণটা এখানে বলতেছে সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি আছে কোন জায়গায়? চাঁদপুরে। তো চাঁদপুর এটা কিন্তু জেলা। আর যদি বলে যে কোন গ্রামে, তাহলে ওই যে বলছিলাম না যশোর জেলার, তারপরে শার্শা থানার সমতা গ্রাম, ওই যে একটা ছিল না শার্শা থানার সমতা গ্রাম। তাহলে যদি বলে কোন গ্রামে আর্সেনিক বেশি থাকে, তাহলে সমতা গ্রামে আর্সেনিকটা বেশি থাকে। কিন্তু যদি বলে যে কোন জেলায় বেশি থাকে, তাহলে কিন্তু চাঁদপুর জেলায় এখানে হচ্ছে তোমার এই 96%, এটা সবচেয়ে বেশি আর কি, এটা কবির স্যারের বই অনুসারে। এবং সবচেয়ে কম কোন জায়গায়? সবচেয়ে কম আছে মনে হয় তোমার এই যে এই জায়গাটাতে, কক্সবাজারে। কক্সবাজারে আর্সেনিকটা সবচেয়ে কম। তাহলে আমি মনে করি সর্বোচ্চ কোন জায়গায় আর সর্বনিম্ন কোন জায়গায়, সেই জিনিসটা একটু দেখতে পারো। আর বাকিগুলো দেখার দরকার নেই। আর তোমার যদি খুব বেশি মনে হয় যে তুমি যে এলাকার মানুষ, সেই জেলাটা একটু দেখবা। হ্যাঁ, তাহলে তুমি একটু তোমার নিজ জেলায় আর্সেনিকের পরিমাণটা কত আছে এটা একটু দেখে জেলে যেতে পারো। এর চেয়ে আমার কাছে মনে হয় যে আর বেশি দরকার নেই এখান থেকে। আর এই সবগুলোই পড়ায় দিছি। আর কবির স্যার হাজারি স্যারের বই থেকে, মানে তোমার হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই আর কবির স্যারের বই থেকে আর এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই। যা দেখা দিচ্ছি এগুলো পড়লেই হবে মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই ফাইলটা হচ্ছে এটা ক্লোজ করে দিই। এটা ক্লোজ। আচ্ছা, এরপরে যদি এখানে আসি অনুবন্ধী অ্যাসিড ক্ষারক নিয়ে, তো তোমাদের একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্টের নামটা মনে নেই, সে হচ্ছে বলছিল যে ভাই 92 আর 93 নাম্বারটা একটু প্রবলেম আছে, 92 আর 93 নাম্বারটা একটু দেখায় দেন। তো 92 আর 93 নাম্বারটা একটু প্রবলেম ছিল, আসলে আমি একটু দেখা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে তোমার ধরো অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার যদি বের করতে হয়, তা যৌগ থেকে যখন তুমি একটা হাইড্রোজেন বাদ দিবা, যৌগ থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তুমি কি পাবা? নিশ্চয়ই পাবা তুমি অনুবন্ধী ক্ষারক। আর যদি তুমি যৌগর সাথে একটা হাইড্রোজেনকে যোগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে একটা অনুবন্ধী অ্যাসিড। এই জিনিসগুলো তুমি পাবা। এখন তুমি খেয়াল করে দেখো যে আমাকে এখানে প্রথমে বলছে কি, এই একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া দিয়ে বলতেছে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বের করতে বলছে যেহেতু, তাহলে কার অনুবন্ধী অম্ল বের করবো? নিশ্চয়ই ক্ষারের অনুবন্ধী অম্ল বের করবো। তাই আমার এই বিক্রিয়ার মধ্যে ক্ষার কোনটা? আমার এই বিক্রিয়ার মধ্যে ক্ষার তো হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার যদি অনুবন্ধী অম্ল বের করতে বলে, তাহলে অনুবন্ধী অম্ল বা অ্যাসিড বের করার জন্য কি করতে হয়? একটা হাইড্রোজেন যোগ করতে হয়। তাহলে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন যোগ করলে সেটা কি হয়ে যাবে? অ্যামোনিয়াম প্লাস। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে যদি বলে যে এই যে 89 নাম্বারটা, 89 নাম্বারে বলছে কি NO2, এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? তাহলে NO2 যদি বলে, তাহলে অনুবন্ধী অ্যাসিড বের করতে হলে কি করতে হয়? হাইড্রোজেন প্লাস করতে হয়। তাহলে হাইড্রোজেন প্লাস করলে কি আসবে? HNO2 আসবে। এটা আমার অ্যান্সার। তারপর বলছে যে 90 নাম্বারটা দেখো, নিচের কোনটা? লুইস ক্ষারক। পারবা না? লুইস ক্ষারক কোনটা? অ্যাসিড গুলো আগে বের করে দেখো। যে অ্যালুমিনিয়াম কত পারমাণবিক সংখ্যা? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। আমরা বলছিলাম 11 উপরে চলে গেলে সে লুইস অ্যাসিড। তারপরে এই যে আয়রন, আয়রন হচ্ছে 26। তারপরে সালফার পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি যে 11 উপরে চলে যায়, তাহলে তো তারা লুইস অ্যাসিড, তাহলে সেটা গেল। তাহলে একমাত্র লুইস ক্ষার কোনটা? এই যে কার্বন মনোঅক্সাইড বা কার্বনিল। এখানে কিন্তু তোমার এই যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কার্বনিলে এই যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কার্বনের মধ্যেও থাকে মুক্ত জোড় ইলেকট্রন। এই কারণে কার্বনিলটা হচ্ছে তোমার লুইস ক্ষার। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? খ।
এরপর বলছে একটা বিক্রিয়া দিচ্ছে 91 নাম্বারে একটা বিক্রিয়া দিয়ে বলতেছে পানির অনুবন্ধী অম্ল কোনটা। তাহলে অনুবন্ধী অম্ল বের করতে হলে কি করতে হয়, হাইড্রোজেন যোগ করতে হয়। তাহলে হাইড্রোজেন যোগ করলে কি পাবা, H3O+ পাবা। তাহলে এটা হচ্ছে গেল। এখন এই 92 আর 93 নাম্বারে একটু খেয়াল করে দেখো, এই যে দুইটা বিক্রিয়া কিন্তু সেম বিক্রিয়া, 92 আর 93 সেম বিক্রিয়া। এখানে চাইছে কি, প্রশ্নটা একটু দেখো, প্রথম বলছে অনুবন্ধী অম্ল জোর কোনটা, একটার মধ্যে বলছে অনুবন্ধী অম্ল এবং ক্ষারক জোর কোনটা। তাহলে অনুবন্ধী অম্ল এবং ক্ষারক জোর, তাহলে একটার মধ্যে বলছে অনুবন্ধী অম্ল জোর আর একটার মধ্যে বলছে অনুবন্ধী অম্ল এবং ক্ষারক জোর। তাহলে এই জিনিসটা যেহেতু দুইটা একই বিক্রিয়া, তাহলে আমি একটু এই জিনিসটাকে যদি একটু দেখাইতে যাই, এই যে আমি এখানে রিঅ্যাকশনটা লিখছি। তো রিঅ্যাকশনটা যেটা প্রথমে যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি, প্রথম রিঅ্যাকশনটা এটা হচ্ছে যে তোমার এখানে এসিড, প্রথমে কার্বনিক অ্যাসিড লিখলাম, তারপরে হচ্ছে পানিটা এখানে কি হিসেবে কাজ করতেছে, ক্ষার হিসেবে কাজ করতেছে। কারণ একটা যদি অ্যাসিড হয় বিক্রিয়কের মধ্যে, তাহলে অপরটা ক্ষার হইতে পারে স্বাভাবিক। তো সেই হিসাবে পানিটা ক্ষার হিসেবে কাজ করতেছে। তাহলে এই পাশে যারা আসলো, এই বাইকার্বনেটটা তখন হয়ে যাবে কি, এই কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আর এই H3O+ কি হয়ে যাবে, পানির অনুবন্ধী অ্যাসিড। লাল কালার দিয়ে লাল কালারটাকে মিন করতেছি, আর নীল কালার দিয়ে নীল কালারটাকে আমি এখানে যুগল হিসেবে মিন করতে চাচ্ছি আর কি। তো যেটা প্রবলেম হইতে পারে আর কি, আমি যদি এখানে একটু দেখি, যে দেখো তুমি দ্বিতীয় যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিক্রিয়াটা কিছুই না, জাস্ট প্রথম বিক্রিয়াটাকে আমি উল্টা করে লিখছি। মানে আগে যারা বিক্রিয়ক ছিল তাদেরকে আমি উৎপাদ হিসেবে লিখছি, আর আগে যারা উৎপাদ ছিল তাদেরকে বিক্রিয়ক হিসেবে লিখছি। তো এই যে জিনিসটা যেটা, তো এখান থেকে তুমি যেটা করতে পারো, এই যে এসিড যেটা, সেই এসিড থেকে কি পাচ্ছ, অনুবন্ধী ক্ষার পাচ্ছ। তুমি যদি এই অনুবন্ধীটা বাদ দিয়ে দাও, তাহলে তখন এটা হয়ে যাচ্ছে কিন্তু অনুবন্ধী অ্যাসিড, আর এটা তখন এই বাইকার্বনেটটা ক্ষার হিসেবে কাজ করতেছে। আর যদি তুমি এখান থেকে অনু কথাটা বাদ দিয়ে দাও, তাহলে তার আগে এখানে তুমি যদি অনু লাগাই দাও, তখন কি হচ্ছে, পানিটা অনুবন্ধী ক্ষার হয়ে যাচ্ছে এবং H3O+টা তখন অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমি কি বাদ দিলাম এখান থেকে, অনু কথাটাকে বাদ দিলাম, অনু কথাটাকে বাদ দিয়ে এদের আগে অনু কথাটা লাগাই দিলাম। তাহলে সেম জিনিস, অর্থাৎ বোঝাচ্ছে পানির সাথে H3O+ এর একটা যুগল, এরা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল। আবার যদি কার্বনিক অ্যাসিডের সাথে এই বাইকার্বনেটকে বোঝাই, তাহলে ওরা আবার আরেকটা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল। বুঝা গেছে? তাহলে এখানে দুইটা যুগল আছে। কি কি যুগল আছে? একটা হচ্ছে তোমার এরকম, 1 নাম্বার অপশনে যদি আমি বলি, একটা যুগল হচ্ছে কার্বনিক অ্যাসিড কমা HCO3-, এটা একটা যুগল। আরেকটা যদি বলি, সেটা হচ্ছে পানি কমা H3O+, এটা আরেকটা যুগল। তাহলে এখানে তুমি যে যুগলগুলা পাচ্ছ, তাহলে এটা একটা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল, এটা আরেকটা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল। তার মানে আমার অপশনে যদি দুইটা যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা সেটাকে অ্যান্সার হিসেবে দিব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে মধ্যে দুইটা অপশন ছিল, কিন্তু অ্যান্সার হিসেবে ধরা হয়েছে এই প্রথমটাকে অ্যান্সার হিসেবে ধরা হয়েছে, এটাকে অ্যান্সার হিসেবে ধরা হয়নি। তার মানে এটা কিন্তু ভুল ছিল, বইয়ে ভুল ছিল। তো এটা যে বইয়ে ভুল ছিল সেটা আমি একটু দেখাচ্ছি। তারপরে আরেকটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে যে এটা তো তুমি না হয় বললা যে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, কিন্তু যদি বলে যে ভাইয়া অনুবন্ধী অম্ল যুগল কারা, তাহলে অনুবন্ধী অম্ল যুগল কারা সেটা যদি তুমি বুঝতে চাও, তুমি এখানে তাকায় দেখো, এইটার মধ্যে অনুবন্ধী অ্যাসিডকে H3O+, আবার যখন উল্টা করে লিখতেছি তখন অনুবন্ধী অ্যাসিডটাকে এটা। তাহলে একবার হচ্ছে কার্বনিক অ্যাসিডটাকে আমরা অনুবন্ধী অ্যাসিড বলতেছি, আবার উল্টা করে যদি লিখি তাহলে এই H3O+টাকে অনুবন্ধী অ্যাসিড বলতেছি। তার মানে দুইটাই কিন্তু আসলে অনুবন্ধী অ্যাসিড। তাহলে যেহেতু দুইটাই অনুবন্ধী অ্যাসিড, তার মানে আমার আসলে এখানে অনুবন্ধী অ্যাসিড যুগল যদি বলে, তখন আমি এটাকে এভাবে বলতে পারি, H3O+ এবং হচ্ছে H2CO3, এরা হচ্ছে অনুবন্ধী অম্ল জোর। অনুবন্ধী অম্ল জোর কেন? কারণ এই যে এখানে একবার অনুবন্ধী অম্ল হিসেবে H3O+টা কাজ করতেছে, আর এখানে কার্বনিক অ্যাসিডটা একবার অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করতেছে। এই কারণে অনুবন্ধী অম্ল জোর কারা? এই দুইটা হচ্ছে অনুবন্ধী অম্ল জোর। এক কথায় মানে যারা হাইড্রোজেন আয়ন দান করবে, যে হাইড্রোজেন আয়ন যারা দান করবে, তারাই হচ্ছে অনুবন্ধী অম্ল জোর হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হতে পারে। এখন আমি তাহলে যদি আবার একটু অপশনগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে আমার যে আগের পেজে যে আমি এই কোশ্চেনটা যে দেখালাম তোমাকে, এই কোশ্চেনটার মধ্যে দেখো যে কোশ্চেনটার মধ্যে তাহলে ভুলটা কি আছে। এটা কিন্তু অনুশীলনীর প্রশ্ন, এগুলো অনুশীলনীর প্রশ্ন। এটার মধ্যে ভুল আছে, এই যে 92 নাম্বারে ভুলটা কি, এটা হবে হচ্ছে H3O+, H3O+ হবে, এবং এই অপশনটা হচ্ছে অনুবন্ধী অম্ল জোর হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে এই বিক্রিয়াটার মধ্যে, এটার মধ্যে বলছে কি অনুবন্ধী অম্ল এবং ক্ষারক জোর কোনটা, তাহলে এটাও হবে আমার অ্যান্সার।
আবার এইটাও হবে আমার অ্যান্সার, কিন্তু বইতে এইটাকে অ্যান্সার হিসেবে না দিয়ে শুধুমাত্র এইটাকে অ্যান্সার হিসেবে দিচ্ছে। তাহলে আমি কিভাবে চিনবো? পরীক্ষার হলে যদি আমি দেখি এই বিক্রিয়াটাই আসছে, মানে কার্বনিক অ্যাসিডের এই বিক্রিয়াটা আসছে, এবং এই বিক্রিয়াটা আসার পরে আমি দেখলাম যে অপশনে এইটাও দেওয়া আছে এবং এই যে গ নাম্বার অপশন এটাও দেওয়া আছে, তাহলে দুইটাই যদি দেওয়া থাকে তাহলে আমরা মনে রাখবো যে আমাদের বইয়ে যেহেতু এটা দেওয়া ছিল তার মানে কোশ্চেনটা অনুশীলনী থেকে আসছে, আর অনুশীলনী থেকে আসার কারণে অ্যান্সারটাও আমাদের অনুশীলনী অ্যান্সারটাই টিচার গ্রহণ করবে। এই কারণে তখন আমরা শুধুমাত্র এই অ্যান্সারটাকে দাগায় দিয়ে আসবো। অনুশীলনীর মধ্যে যদি ভুল থাকে তাহলে এইভাবে টেকনিক্যালি তোমাকে সেটা অ্যান্সার করতে হবে আর কি। অনেকে বলে যে অনুশীলনীতে ভুল থাকলে কি হয়েছে, তুমি সঠিকটাই দাগায় দিয়ে আসবা। ওইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রযোজ্য না। তারপর গতদিন আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিছু স্টুডেন্ট আছে ওরা একটু প্রবলেম ফেস করছে। ওরা বলতেছিল যে ভাইয়া আপনি বলছেন যে এটা আমারও একটু কিছু ভুল ছিল, আমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ানোর সময় বলছিলাম যে লি কে বা কে না, এই লি কে বা কে না যারা আছে এদের যে হাইড্রোক্সাইড গুলা তারা তো সবল ক্ষার। এই যে লি কে বা কে না এদের হাইড্রোক্সাইড গুলা সবল ক্ষার হওয়ার কারণে এখন আমি বুঝাই দিছিলাম যে পটাশিয়ামের হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা সবল ক্ষার এটা বুঝাই দিছিলাম। তো অনেকে তখন প্রশ্ন করছে যে ভাই লিথিয়াম হাইড্রোক্সাইডটা এটা আসলে সবল ক্ষার যদি হয় তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড কার পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে সবল, কি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সবল, নাকি সে দুর্বল? মানে এটা নিয়ে একটা কনফিউশন আছে যে লিথিয়াম হাইড্রোক্সাইড এক বইতে বলছে সবল, আরেক বইতে বলছে দুর্বল। আবার লিথিয়াম হাইড্রোক্সাইড কি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে সবল হবে নাকি দুর্বল হবে, এটা নিয়ে একটা কোশ্চেন অনেকেই বলছিলা। তা আমি একটু বলে দিই। সবার প্রথমে বলি এই যে লি কে বা কে না এদের যে হাইড্রোক্সাইড গুলো যে সবল, এই টেকনিকটা আমি কোত্থেকে বানাইছি? এই টেকনিকটা আমি আসলে বানাই নাই, আমি বইয়ের বাইরে কোনো কিছু বানাই না। আমি বইয়ে যা আছে সেটাকে শুধুমাত্র একসাথে করার চেষ্টা করি। তুমি দেখবা এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে খুব সুন্দর করে বলে দিছে যে ধাতুর যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড আছে তাদেরকে সবল ক্ষারক বলা হয়, এবং তারা কারা কারা, এবং তারা হচ্ছে এই যে তুমি এখানে খেয়াল করে দেখো গ্রুপ 1 এর এ এবং গ্রুপ 2 এর এ, মানে হচ্ছে তোমার ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু যারা আছে তাদের যে হাইড্রোক্সাইড গুলা তারা হচ্ছে সবল ক্ষার। কিন্তু সবাই না, কিন্তু সবাই না, শুধুমাত্র এই যে দেখো লিনাকে রুবিনা সাজিয়ে ফেলেছে আছে না, এই ফ্রান্সিয়ামটাকে কেন নেয় নাই? কারণ ফ্রান্সিয়ামটা তো তেজস্ক্রিয় মৌল, তা তেজস্ক্রিয় মৌল তার সে এভাবে থাকবে না, এই কারণে ফ্রান্সিয়াম দিয়ে কোনো হাইড্রোক্সাইড গঠন করে নাই, ফ্রান্সিয়ামটা বাদ দিছে। আর এখানে শুরু হচ্ছে কি দিয়ে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখলো, হ্যাঁ এই যে ছন্দটা। তো বেরিলিয়াম যে হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা বেরিলিয়াম হাইড্রোক্সাইডটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি লি কে বা কে না এদের মধ্যে আছে? নাই। তাহলে লি কে বা কে না এদের মধ্যে যেহেতু নাই, সেই কারণে কিন্তু আমি আগেই বলছিলাম যে লি কে বা কে না এদের মধ্যে যারা থাকবে না তারা কিন্তু তোমার দুর্বল ক্ষার হবে। তাহলে এরা দুর্বল ক্ষার হবে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রনশিয়ামটা আছে, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমাদের বইতে খুব একটা আলোচনা করা নাই, এই কারণে আমি এগুলো নিয়ে বলি নাই আর কি। স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার হবে, বাট তোমার এটা দরকার নেই কারণ এটা আমাদের বইতে খুব একটা আলোচনা করা নেই। তবে তুমি এখানে মনে রাখতে পারো যে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম এদের হাইড্রোক্সাইড গুলো সবল ক্ষার। তাহলে এইটাই থেকেই কিন্তু আমি এই টেকনিকটা বানাইছি যে লি কে বা কে না এদের হাইড্রোক্সাইড গুলো সবল ক্ষার। আমি কিন্তু আসলে খুব বেশি যে নতুন কিছু ইনোভেশন করে ফেলছি তা না, আমি এখানে বইয়ে যা আছে এটাকে গুছাই দিছিলাম আর কি। এখন এটা থেকে যে প্রবলেমটা যেটা দাঁড়াইছে, যে কোশ্চেন অ্যারাইজ করতেছে যেটা, ভাই লিথিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তো দুই বইতে দুই রকম কথা বলা আছে। যেমন ধরো তুমি এই যে হাইড্রোক্সাইড গুলা এদের মধ্যে কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার, কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার, সেটার ক্ষেত্রে এই যে এটা গতদিন দেখাই দিয়েছিলাম যে ক্ষার ধর্মের বৃদ্ধিক্রম কি, নিচের দিকে আসলে যারা তারা কি হয় ক্ষার ধর্মী হয়, তার নিচের দিকে যদি আসে তাহলে তারা বেশি সবল ক্ষার হইতে থাকবে। তাহলে লিথিয়াম অক্সাইড যেহেতু সবল ক্ষার এবং সোডিয়াম অক্সাইড দুইটাই যেহেতু সবল ক্ষার, তো এই সবল ক্ষার গুলোর মধ্যে তুমি দেখো এখানে আমাদের হাজারি স্যারের বইতে এখানে বলে দিছিল যে লিথিয়াম হাইড্রোক্সাইডটা, এই যে আমাদের হাজারি স্যারের বইতে এখানে বলেছে যে লিথিয়াম হাইড্রোক্সাইডটা সবল ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইডটা সবল ক্ষার, এটা আমাদের হাজারি স্যারের বইতে বলছে। হাজারি স্যারের বইতে আরেক জায়গায় দেখবা, এই যে হাজারি স্যারের বইতে এখানে দেখো এই যে এমসিকিউ আছে না একটা 3.7, সেই এমসিকিউ এর নিচে এখানে বলে দিচ্ছে যে জেনে নাও সবল ক্ষার কারা কারা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই সবল ক্ষার। এটাও কিন্তু হাজারি স্যারের বইতেই বলছে। তাহলে হাজারি স্যারের বইতে লিথিয়াম হাইড্রোক্সাইডটাকে সবসময় সবল হিসেবে ধরা হচ্ছে। কিন্তু যদি আমি বলি যে সঞ্জিত স্যার, তাহলে সঞ্জিত স্যারের বই অনুসারে যদি তুমি দেখো, তাহলে সঞ্জিত স্যারের বই অনুসারে তুমি তাকালে এখানে দেখবা এখানে বলতেছে কিন্তু লিথিয়াম হাইড্রোক্সাইডটা মৃদু ক্ষার। তাকে দেখো এখানে বলছে কিন্তু দেখো লিথিয়াম হাইড্রোক্সাইডটা কি মৃদু ক্ষার। তাহলে এই নিয়ে একটা প্রবলেম তৈরি হয়ে গেল যে ভাই লিথিয়াম হাইড্রোক্সাইড তাহলে সঞ্জিত স্যারের বইতে যে মৃদু ক্ষার বলছে এটাকে আমি কিভাবে সলভ করবো? এটা সলভ করার সিস্টেমটা হচ্ছে এরকম। গতদিন তোমার মনে আছে কিনা দেখো, গতদিন কিন্তু আমি এরকম একটা জিনিস গতদিন হচ্ছে
গত দিনের ক্লাসে আমি বোর্ডে যখন একে দেখাইছিলাম তখন কিন্তু আমি এরকম একটা জিনিসকে লিখে তারপরে দেখাইছিলাম। তাহলে ক্ষার ধাতুর ক্ষেত্রে তোমার এই যে এখানে দেখো ক্ষার ধর্মটা বা ধাতব ধর্মটা কি হয়, নিচের দিকে আসলে কি হয়, বৃদ্ধি পায় না? তাহলে নিচের দিকে যেহেতু আসলে বৃদ্ধি পায়, তাহলে এদের ক্ষেত্রে যদি হাইড্রোক্সাইডের ক্রমটা যদি হয় লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ক্রমটা যদি হয় তাহলে ক্রমটাকে কিভাবে সাজাবা? সবচাইতে বেশি ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে কে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে কে লিথিয়াম হাইড্রোক্সাইড। তুমি তাহলে এইভাবে মনে রাখো যে এটা সবচেয়ে বেশি শক্তিশালী, তারপরে এটা, আর সবার শেষে এটা। তার মানে লিথিয়াম হাইড্রোক্সাইডটা আসলে কি? লিথিয়াম হাইড্রোক্সাইডটা আসলে সে সবল হইতে পারে কিন্তু দুর্বল হবে কাদের সাপেক্ষে? দুর্বল হবে এদের সাপেক্ষে। এদের সাপেক্ষে লিথিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু দুর্বল। বুঝতে পারছো? তাহলে তুমি এভাবে মনে রাখবা যে লিথিয়াম হাইড্রোক্সাইডটা নিজে সবল যদিও, কিন্তু সে অপশনে বাকি কি কি দিছে, অপশনে বাকি যাদেরকে দিবে তাদের সাপেক্ষে সে হচ্ছে দুর্বল লিথিয়াম হাইড্রোক্সাইডটা। যেমন ধরো আমি যদি এখানে দেখি যে এই জায়গাটার মধ্যে আমি কি করছি, এই যে সবলতার ক্রম অনুসারে সাজাইছি। তাহলে সবলতার ক্রম অনুসারে গ্রুপ ওয়ানের যারা আছে তারা সবাই তো সবল ক্ষার, এরা কিন্তু সবাই সবল ক্ষার। কিন্তু যদি বলে যে এই চারটা অপশন যদি আলাদা আলাদা করে দিত, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড, তারপর আরেকটা অপশন দিচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর আরেকটা অপশন দিচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা অপশন দিচ্ছে রুবিডিয়াম হাইড্রোক্সাইড, অথবা তোমাকে রুবিডিয়াম হাইড্রোক্সাইড বাদ দাও, অথবা তোমাকে দিল হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, এভাবে দিল। এই চারটা অপশনের মধ্যে যদি এখন বলে যে তোমার তুলনামূলকভাবে কোনটা যদি তোমার দুর্বল ক্ষার, এইভাবে যদি বলতে চায়, তখন তুমি সেক্ষেত্রে দেখবা যে আমাদের তো সবগুলোই সবল ক্ষার ছিল। সবল ক্ষারের মধ্যে সঞ্জিত স্যারের বইতে যেহেতু লিথিয়াম হাইড্রোক্সাইডটাকে দুর্বল ক্ষার বলছে, তাহলে খুব সম্ভবত এটাই হবে দুর্বল ক্ষার। বুঝতে পারছো? তখন তুমি এটাকে দুর্বল ক্ষার হিসেবে দাগাই দিয়ে আসবা। এইটা হচ্ছে মানে প্রবলেমটা সলভ করার জন্য আমি এটাকে এইভাবেই মনে করি যে এইভাবেই আসলে মনে রাখা উচিত। আমরা তো বিতর্কে যাইতে পারবো না, আর বইয়ের বাইরে আমরা যাইতে পারবো না, তাহলে বইয়ে যা বলবে তাই সঠিক। এই জন্য বলছে যে লিথিয়াম হাইড্রোক্সাইড হাজারি স্যারের বই অনুসারে সবল ক্ষার, আবার লিথিয়াম হাইড্রোক্সাইড সঞ্জিত স্যারের বই অনুসারে দুর্বল ক্ষার। তাহলে কিভাবে বুঝবো কখন সে সবল কখন সে দুর্বল? অপশনে চারটা কি কি দেওয়া আছে, সেই চারটা জিনিস দেখে তারপরে বুঝতে হবে যে লিথিয়াম হাইড্রোক্সাইড সবল নাকি দুর্বল। যেমন ধরো এখানে যে এই এটা কিন্তু তোমার দেখবে যে সঞ্জিত স্যারের বইতে কিন্তু এইভাবে দেওয়া আছে। এই 6 নম্বর পয়েন্টের দিকে তাকায় দেখো, 6 নম্বর পয়েন্টের মধ্যে এখানে কিন্তু বলছে লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এদের মধ্যে কোনটা অধিক ক্ষারধর্মী। তাহলে কোনটা অধিক ক্ষারধর্মী এইভাবে করেই কিন্তু তোমাকে অপশনে দিবে। তখন কোনটা অধিক ক্ষারধর্মী হবে? পটাশিয়াম অক্সাইড হবে, এইভাবে করে। সুতরাং আমরা যদি কেউ আমাকে বলে যে ক্ষারধর্মিতার ক্রম অনুসারে কে বেশি শক্তিশালী ক্ষার, সেটাকে কখনোই এইভাবে করে বলবো না যে লিনাকে, সরি, লি কে বা কে না, এদের মধ্যে যে উপরে আছে সে বেশি শক্তিশালী আর যে নিচে আছে সে সবচেয়ে দুর্বল। এই টেকনিকে আমরা যাব না, এটা ভুল টেকনিক। আমরা যাব কি গ্রুপ অনুসারে, গ্রুপ অনুসারে যে একটু আগে যেটা দেখাই দিলাম সেই অনুসারে আমরা যাব। ঠিক আছে? এগুলো কিন্তু পার্সোনাল যে প্রবলেম গুলো ছিল তোমাদের, সেই পার্সোনাল প্রবলেম গুলো আমি কিন্তু হচ্ছে যে সলভ করে দিচ্ছি। অনেকে হয়তো বা ধৈর্য হারা হয়ে যাও। আমি একটা জিনিস বলি তোমাদেরকে যে দেখো, তোমরা কিন্তু অনেকটা সময়, একটা দীর্ঘ সময় কিন্তু তোমরা আহ, এখানে কিন্তু মোটামুটি পার করে আসছো। ফার্স্ট টাইমের অ্যাডমিশন টেস্টের পর থেকে আজকে মোটামুটি 7-8 মাসেরও বেশি সময় যাব তোমরা পড়াশোনা করতেছো। তো আচ্ছা, এই জিনিসটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল গতদিন যে ভাইয়া নিরপেক্ষ, প্রসম আর হচ্ছে উভধর্মী, এই জিনিসগুলো কি একই নাকি? এটা একটু তুমি দেখতে পারো। আমি এর মাঝখানে একটু তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, এর মাঝখানে একটু কথা বলি। সেটা হচ্ছে যে দেখো, তুমি যেহেতু 8-9 মাস পার করে আসছো, তোমার হাতে কিন্তু আর খুব বেশি দিন হয়তো বা সময় নাই। আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটার জন্য তো হয়তো বা তোমার 20-25 দিন সময় লাগবে। তারপরে রেজাল্ট দিবে আরো ধরো 30-35 দিন পরে বা 40 দিন পরে যদি রেজাল্ট দেয়, তারপরে আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি আয়োজন করতে করতে আরো যদি মনে করো 30 দিন সময় লাগায়, টোটালি তুমি হাতে আরো 3 মাস মিনিমাম পাবা। মিনিমাম পাবা আর কি 3 মাস, বেশিও হতে পারে। তো এই যে মিনিমাম 3 মাস আছে, তুমি যদি নিজেকে ফার্স্ট টাইমারদের সাথে কম্পেয়ার করো, ফার্স্ট টাইমের স্টুডেন্টরা তোমাদের থেকে অনেক পিছিয়ে আছে, ওরা কিছুই পারে না। সেই তুলনায় তুমি কিন্তু অনেক কিছু পারো। বেসিকটা কনসেপ্টটা যদি ক্লিয়ার করে করে পড়ো, ইনশাল্লাহ তুমি কিন্তু অনেকটা আগে যাবা। সবসময় মনে রাখবা যে নিজের পড়া দিয়ে কিন্তু পারবা না, আল্লাহ যদি তোমাকে রহম না করে। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন কোচিং করতাম, আমি দেখছি, আমি মেডিকোতে অনেক আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, তখন আমি মেডিকোতে প্রথম দিকে অনেক পরিশ্রম করছি, দেখা গেছে তখন ভালো মার্কস পাইছি। আবার শেষের দিকে এসে ঢিলামি দিছি, তখন দেখা গেছে শেষের দিকে এসে আমি খারাপও করছি। মেডিকেল মডেল টেস্ট গুলাতে টপ 10-এর মধ্যে থাকতাম আল্লাহর মতে। জনি ভাইয়া, ফয়সাল ভাই, রনি ভাই, ওনারা কিন্তু আমাকে খুব মানে, আমাদের সিনিয়র তো 4-5 জন টিচার আছে একমাত্র মেডিকোতে। তো সেই 4-5 জন যে ভাইয়া আপুরা ছিল তারা আমাকে ভালো খুব আদর করতো, খুব স্নেহ করতো। কারণ তুমি পারলে তোমাকে সবাই স্নেহ করবে, তোমরা যারা ভালো করো তোমাদেরকে কিন্তু তোমাদের মার্কটা কিন্তু অবজার্ভ করে ভাইয়ারা। তোমাদেরকে অনেক সময় দেখবে যে আমরা ফোন দিই, আমরা খোঁজ খবর নেই তোমাদের কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে, এই জিনিসগুলো খোঁজ খবর নেওয়া হয়। তো আসলে কিন্তু আমি দেখছি যে লাস্ট পর্যন্ত আমার হয়তোবা ডিএমসি তে চান্স পাওয়ার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও আমার হয়তোবা হয় নাই। আবার দেখা গেছে আরেকজন হয়তো একটু কম পড়াশোনা করেও আমার থেকে আগে গেছে। এটা কিন্তু হইতেই পারে, কারণ আল্লাহর রহমত ছাড়া কিন্তু হয় না। সবসময় মনে রাখবা যে পড়তে গেলে অনেক সময় আমাদের আসলে পড়তে আগ্রহ কাজ করে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবে যে আল্লাহ, আপনি আমার পড়াশোনার প্রতি আগ্রহ, মনোযোগ এবং ধৈর্যটাকে বাড়ায় দেন।
আল্লাহ তাআলা যদি পড়াশোনার প্রতি তোমার আগ্রহটাকে বাড়ায় দেন, তাহলে তুমি দেখবে যে তোমার কিন্তু পড়তে মন চাবে বারবার। এবং আল্লাহ তাআলা যদি তোমার মনোযোগটাকে বাড়ায় দেন, তাহলে তুমি দেখবে যে যখন আগ্রহ নিয়ে পড়তে বসবা, তখন মনোযোগের সাথে পড়লে পড়াটা কিন্তু তোমার মনে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। এবং আল্লাহ তাআলা যেন তোমার ধৈর্যটাকে বাড়ায় দেন। ধৈর্য যদি না থাকে, তুমি দেখবা যে 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়বে, এরপর আর পড়তে ভালো লাগতেছে না। এই জন্য ধৈর্যটাও দরকার আছে। এবং সবসময় দোয়া করবে আল্লাহ যেন তোমাকে উপকারী এলেম দান করে। কারণ এমন কোন এলেম আল্লাহ আমি চাই না যে এলেমটা আমার ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না। আমি সেই এলেমটাই অর্জন করতে চাই যে এলেমটা অর্জন করলে আমার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে, যে এলেমটা আমার দীর্ঘদিন মনে থাকবে। এই জন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আপনি আমার পড়াশোনার প্রতি আগ্রহ, মনোযোগ এবং ধৈর্যকে বৃদ্ধি করে দেন এবং আপনি আমাকে উপকারী এলেম দান করেন। অপ্রয়োজনীয় এলেম মানে অপ্রয়োজনীয় জ্ঞান আমার মাথার মধ্যে ভইরা কোনো লাভ নেই, তাই না? এবং তুমি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করতেছো কিনা তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে তুমি দেখো যে তুমি যে এই যে সময়টা 1 বছর তুমি পাচ্ছ হাতে কাজে লাগানোর, এই সময়টা যদি তুমি কাজে লাগাও, তুমি যদি চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু আল্লাহর রহমতে তুমি দেখো এই 1 বছর কিছুই না, তুমি তোমার লাইফে এই 1 বছরটা ইনভেস্ট করছো। কিন্তু যদি তুমি চান্স না পাও, আল্লাহ না করুক, তাহলে তখন সবাই কি বলবে যে ছেলেটা বা মেয়েটা 1টা বছর ওয়েস্ট করছে টাইমটা, তাই না? এই জন্য সবসময় তুমি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করতেছো কিনা, মানে তুমি ভর্তি পরীক্ষা দিন সকালবেলা যদি বুকে হাত দিয়ে বলে যেতে পারো যে আল্লাহ আমি আমার লেভেলের সর্বোচ্চটা চেষ্টা করছি, আমি যতটুকু পারার মতো আমাকে আপনি যতটুকু মেধা দিচ্ছেন, আমি আমার মেধার সর্বোচ্চটুকু কাজে লাগাইছি, এর বেশি আল্লাহ আমার পক্ষে সম্ভব ছিল না। এখন আপনি যেটা দিবেন আল্লাহ আপনার ফয়সালাটাই আমার জন্য বেস্ট। আপনি যা জানেন আমি তো তা জানি না, তাই না? আপনি যেটা আমার জন্য বেস্ট মনে করবেন সেটাই আমার জন্য বেস্ট। তো এরপরে দেখবা যে আল্লাহ তাআলা অবশ্যই তোমার জন্য যেটা উত্তম রাখছেন সেটাতে আল্লাহ তোমাকে কিন্তু চান্স পাওয়াই দিবে। এবং পড়তে পড়তে যখন তুমি ধৈর্য হারা হয়ে যাও, তখন মনে হয় যে আল্লাহ আল্লাহ আমি এত দোয়া করতেছি আপনার কাছে, এত দোয়া করতেছি, তারপর আল্লাহ আমার কষ্টগুলা কেন লাঘব হচ্ছে না, আল্লাহ কেন আমার দোয়া কবুল হচ্ছে না। এই যে দোয়া কেন কবুল হচ্ছে না, এই ব্যাপারে আসলে কিন্তু সহিহ হাদিসের কথা, যেখানে আল্লাহ তাআলা যেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে একদম স্পষ্ট ভাবে বলে দিছে যে মানুষের দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করে। একটা হচ্ছে যে যখন তুমি কিছু চাবা আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা কিন্তু সরাসরি তোমাকে সেটা দিয়ে দিচ্ছেন, যা চাইছো সেটাই আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 1 ভাবে দোয়া কবুল হয়। দ্বিতীয়ত হচ্ছে যা তুমি চাইছো আল্লাহ তাআলা যদি তোমাকে সেটা না দেয়, তাহলে তার পরিবর্তে আল্লাহ তাআলা তোমার উপর থেকে কোনো একটা বিপদকে সরায় নেবে। সাপোজ তুমি দেখা গেল যে কোন একটা কারণবশত তোমার লাইফ থেকে তোমার খুব আপনজন, খুব কাছের মানুষ, তোমার বাবা মা ভাই বা বোন, তাদের মধ্যে থেকে কোন একটা বিপদ আসতে যাচ্ছিল, বা তোমার উপর কোন একটা বিপদ আসতে যাচ্ছিল, তুমি হয়তোবা আল্লাহ না করুক তুমি হয়তোবা একটা অ্যাক্সিডেন্ট করতে যাইতা, কিন্তু হয়তোবা দেখা গেছে তোমার কোনো একটা দোয়া আল্লাহ হয়তোবা সেভাবে কবুল করেন নাই, কিন্তু সেই দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে সেভ করে দিচ্ছেন কোন একটা বিপদ থেকে, হয় না? এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ভাবে দোয়া কবুল হয়। তৃতীয় আরেকটা সিস্টেম হচ্ছে যখন আমরা কিছু চাই দুনিয়াতে আল্লাহ সেটা দেন না, দুনিয়াতে আল্লাহ সেটা না দিয়ে আখিরাতে সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আখিরাতে সেই জিনিসটা না দিয়ে তার থেকে উত্তম কিছু আমাদেরকে দেন। তখন আমরা অবাক হয়ে যাব আখিরাতে যে আল্লাহ আমি তো আপনার কাছে এই জিনিসগুলো চাই নাই কোনোদিন, আপনি আমাকে এই জিনিসগুলো কেন দিলেন? আমি তো এতক্ষণ আমল করি নাই যে আপনি আমাকে এত বড় বড় জিনিসগুলো দিলেন। তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা তুমি যে এত দোয়া করছিলা আমার কাছে, আমি তো সেই দোয়াগুলোকে তাৎক্ষণিকভাবে তোমাকে পূরণ করি নাই, কিন্তু সেই দোয়াগুলো আমি তোমার জন্য জমায়ে রাখছিলাম, এর জন্য উত্তম যা যা মানে উত্তম জিনিস তোমাকে আমি আখিরাতে দিলাম। তখন আমরা অবাক হয়ে যাব এবং আমি বিস্মিত হয়ে আনন্দিত হয়ে তখন আমি বলবো যে আল্লাহ ইস দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইতো তাহলে কতই না ভালো হইতো, তাই না? সবকিছুর বিনিময়ে আখিরাতে যদি পাইতাম। তো বুঝতে পারতেছো যে আল্লাহ তাআলা আসলে 3 ভাবে দোয়া কবুলের উত্তর দেন আর কি। মানে আমরা মনে করি যে আসলে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা কিন্তু এইভাবে মানুষের দোয়ার রিপ্লাই দেন। এবং তুমি হয়তোবা খেয়াল করে দেখো আজকে তুমি ফার্স্ট টাইমে যদি চান্স পেয়ে যেতা, হয়তোবা তুমি ডেন্টালে চান্স হইতো, হয়তোবা দেখা যেত তুমি ঢাকার বাইরে কোনো একটা মেডিকেলে চান্স পেতা। কিন্তু এমন যদি হয় আল্লাহ তাআলা উত্তম একটা জিনিস যদি তোমাকে দান করে দেন, হয়তোবা যদি এমন হয় যে তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেলা, বা তুমি সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দীতে চান্স পেয়ে গেলা, তাহলে কতই না উত্তম, তাই না? তুমি ঢাকার ভিতরে চান্স পেয়ে গেছো, তুমি সারা জীবন তোমার নামের পাশে কিন্তু সেই টাইটেলটা থাকবে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা তোমার জন্য উত্তম, তুমি কিন্তু জানো না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ আমি কেন চান্স পেলাম না, কেন আমার দোয়াটা কবুল করলেন না, এটা আমার জন্য তো আপনি আমি কি এতই পাপ করছি যে আমার দোয়াটা আপনি কবুল করতেছেন না? কিন্তু আমরা কিন্তু আসলে জানি না যে আল্লাহ তাআলা যে দোয়াটা কিভাবে কবুল করতেছেন। এই জন্য ধৈর্য হওয়া যাবে না। আর আল্লাহ তাআলা কিন্তু বলছে যে তুমি যদি আহ দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া করবা না কখনো, ধৈর্য ধরবা এবং সালাত কায়েমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবা। সালাতের মধ্যে বেশি বেশি আমি সবসময় যেটা করি আর কি, যে নফল যে তোমার ইবাদত গুলো আছে, নফল সালাতের মধ্যে আমি সেজদায় যে প্রচুর পরিমাণে দোয়া করি। এবং আমি এটা বিশ্বাস করি যে মেডিকেল সায়েন্সও এটা বলে যে সেজদায় যে যখন মানুষ থাকে অনেকক্ষণ, তখন কিন্তু তার মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়, আর ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে কিন্তু মস্তিষ্কটা বেশি অ্যাক্টিভ থাকে এবং তার ব্রেনটা অনেক বেশি শার্প হয়। তো এই জন্য বেশি বেশি তোমাদের মতো থাকতে চেষ্টা করছি আর কি, যতটুকু পারছি। অত তো বেশি পারি নাই, যতটুকু সময় পাইছি আল্লাহর রহমতে চেষ্টা করছি আর কি আমল করার জন্য। তোমরাও চেষ্টা করবা, দেখবা যে আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যারা হয়তো ভালো জায়গায় চান্স পাওয়ার কথা ছিল ওরা চান্স পায় নাই, আল্লাহর রহমতে হয়তো আমি একটু ভালো করছি, আবার দেখা গেছে আমার থেকে আর আরো দেখা গেছে খারাপ স্টুডেন্টরা আরো ভালো করে ফেলছে। এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছার উপর ডিপেন্ড করে অনেক সময়।
তো সবসময় এটা মনে রাখবা যে আল্লাহ তাআলা কিন্তু যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যার কাছ থেকে ইচ্ছা তাকে দেখা যায় অসম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার রাজত্বটাকে আল্লাহ তাআলা কেড়ে নেন। এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আল্লাহ যদি কাউকে হেল্প করতে চায় তাহলে পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে তাকে তার ক্ষতি করতে পারে। আর আল্লাহ তাআলা যদি কাউকে দেখা যায় যে লাঞ্ছিত করতে চায় তাহলে পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে তাকে হেল্প করতে পারে। এটা সম্পূর্ণ কিন্তু আল্লাহ তাআলার হাতে। এই জিনিসটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এই জন্য আমি অনেক সময় এমন হয়েছে যে অনেক দোয়া করছি, আল্লাহ হয়তো বা দেখা গেছে সাথে সাথে কবুল করছে, আমি তখন আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ আমি যে জিনিসটা চাইছি এটা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যে জিনিসটা আমি চাওয়ার পরেও পাই নাই, আল্লাহ আমাকে দেয় নাই, সেটার জন্য আমি 10 বার আলহামদুলিল্লাহ বলি। যে জিনিসটা চাওয়ার পরে আমি পাই নাই সেটার জন্য 10 বার কেন আলহামদুলিল্লাহ বলতেছি? এই কারণে বলতেছি, কারণ যে জিনিসটা আমি চেয়ে পেয়ে গেছি সেটা ছিল আমার ইচ্ছা, আর যে জিনিসটা আমি চাওয়ার পরে পাই নাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমার ইচ্ছার থেকে কি আল্লাহ তাআলার ইচ্ছাই বেস্ট না? আমি তো জানি না যে কোনটা আমার জন্য বেস্ট, আল্লাহ তো জানে কোনটা আমার জন্য বেস্ট। তার মানে আমার চাওয়ার থেকে আল্লাহ তাআলা চাওয়াটাই বেস্ট। এই জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি মনে প্রাণে, তোমরাও এটা বিশ্বাস করতে পারো। আর হচ্ছে সবসময় মনে রাখবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন, এবং যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ কিন্তু তার জন্য যথেষ্ট। সব কথা শেষ কথা এটাই যে আমি সূরা ইনশিরার মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর দুইটা আয়াত আছে, যেখানে আল্লাহ তাআলা কিন্তু বলে দিচ্ছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইন্না মাআল উসরি ইউসরা। 2 বার কিন্তু একই আয়াতে রিপিট করছেন আল্লাহ তাআলা, যেখানে বলতেছে যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। মানে আল্লাহ তাআলা যদি একটা কথাকে যদি আল্লাহ তাআলা 2 বার বলতে পারে তাহলে কত ইম্পর্টেন্ট একটা কথা বলছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। তোমাকে যে এই যে একটা বছর কষ্ট হইতেছে তোমার, এই যে কি কষ্টটা তুমি করতেছো, এই কষ্টটার বদলাটা যে কত বড় পরিমাণে তুমি পাবা, এটা তুমি হয়তো এখন বুঝবা না, 6 বছর পরে যায় যখন তুমি এস্টাবলিশড হয়ে যাবা তখন তুমি ফিল করবা যে আল্লাহ তাআলা আমাকে এই কষ্টটার বিনিময়ে আজকে এত বড় একটা পজিশন আল্লাহ আমাকে নিয়ে আসছে। সেটা তুমি তখন বুঝবা, 6 বছর পরে যা বুঝবা। এবং এটা আমরা অনেকেই বুঝছি। আমি চাই আল্লাহ তোমাদেরকে উত্তম যাতে যা যা দান করে, আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে প্রত্যেকের পরিশ্রম, কারো পরিশ্রম যাতে বৃথা না যায়, আল্লাহ যেন একটা ভালো কিছু তোমাদেরকে দেয়। এটা আমি দোয়া করি সবসময়। তো সবসময় তোমরাও দোয়া করবা যাতে আল্লাহ তাআলা তোমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত বানান, শুকরগুজারীদের অন্তর্ভুক্ত বানান, এবং আল্লাহ তাআলা যাতে সারা বিশ্ববাসীর কাছে তোমাকে যাতে বড় করেন, সকলের চোখে যাতে আল্লাহ তোমাকে বড় করেন, কিন্তু নিজের চোখে যাতে আল্লাহ আমাকে ছোট করেন। এটা সবসময় আমি দোয়া করি যে আল্লাহ যাতে সবার চোখে আমাকে বড় বানান, কিন্তু আমার চোখে যাতে আল্লাহ আমাকে ছোট রাখেন। আমি যাতে নিজেকে বড় না মনে করি, সবাই আমাকে বড় মনে করুক কিন্তু আমি নিজেকে বড় মনে করতে চাই না। এতটুকু জিনিস জাস্ট বললাম। আর এখানে তুমি আর কথা বাড়াবো না, হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবে যে ভাই আপনি আসলে কি ক্লাস নিতে আসছেন না মোটিভেশন দিতে আসছেন আজকে? আপনাকে তো আমরা কখনো ডাক দিই না, আপনাকে তো আমরা এই যে সাফল্যের গল্পের মধ্যে তো আপনাদেরকে ডাকি না, তারপরে আপনারা কেন এত বাড়তি বাড়তি কথা বলতেছেন? মনে কষ্ট পায় না ভাই, তোমাদের একটু সময় নিয়ে নিলাম, আমি একটু 4-5 মিনিট সময় একটু এক্সট্রা নিয়ে নিলাম। অনেক আমার যে ফিলিংসটা আমি সেটা জাস্ট একটু তোমাদেরকে শেয়ার করলাম। হয়তোবা তোমাদের সাফল্যের গল্পে যে ভাই আপুরা বলে তারা আরো সুন্দর করে অনেক কিছুই বলতে পারে। আমি অত প্রিপারেশন নিয়ে এত, আমার প্রেজেন্টেশন গুলো তো দেখছো, যারা ক্লাসগুলো দেখছো শুরুতে দেখো না, উড়াধুরা শুরু করি কিন্তু আমি। এক একজন শুরু করে হচ্ছে খুব সুন্দরভাবে আসসালামু আলাইকুম, এই আমি আছি আপনাদের সাথে, হ্যান ত্যান এইভাবে করে সুন্দর করে শুরু করে। আর আমি কিভাবে শুরু করি? উড়াধুরা, মাথার চুল আঁচড়াইতেছি, বা দেখা যাচ্ছে এই 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 সেই এইভাবে বলে উড়াধুরা শুরু করি। তো আমার প্রেজেন্টেশন কিন্তু আসলে ওরকম না, আমি খুব ক্যাজুয়াল একটা ইয়ে নেই, ফর্মাল ভাবে ক্লাস নেই না, খুবই স্বাভাবিক নর্মাল ভাবে ক্লাস নিছি। তোমরা আবার মাইন্ড করো না, আমি অত ভালো প্রেজেন্টেশন দিতে পারি নাই। যাই হোক, তারপরে তোমরা অনেকে কৃতজ্ঞতা স্বীকার করছো গত ক্লাসে, আমি খুবই ধন্য। আমি তোমাদের এত যে কৃতজ্ঞতা পাইছি তোমাদের কাছ থেকে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এতটা ফিডব্যাক পাওয়ার যোগ্যতাও আমি রাখি না। যাই হোক, তো এখানে আমি শেষ করে দিচ্ছি। এটা এটা দেখো যে নিরপেক্ষ অক্সাইড যৌগ বা লিগেন্ড যদি বলে তোমাকে, তাহলে অক্সাইড কারা কারা আছে, নিরপেক্ষ অক্সাইড গুলো এগুলো তুমি দেখলা। তারপরে যৌগ যদি বলে তাহলে কারা, লিগেন্ড যদি বলে ওই যে লুইস খার যারা আছে সেগুলো মনে রাখার জন্য টেকনিক গুলো যে বলে দিচ্ছিলাম এগুলো আগে পড়ানো হয়েছে। যদি প্রশম যৌগ বলে অথবা প্রশম নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল যদি বলে তাহলে সেক্ষেত্রে কারা হবে, এটা তো তোমাকে দেখা দিলাম। আর যদি উভধর্ম যৌগ কারা, আয়ন কারা আর অক্সাইড কারা সেটা যদি বলে তাহলে কারা কারা হবে সেটা তো এখানে দিয়ে দিছি। উভধর্মী আয়ন গুলো চেনার উপায়টা বুঝছিলাম না, ওই যে সামনে একটা হাইড্রোজেন থাকবে পিছনে একটা মাইনাস থাকবে, সামনে একটা হাইড্রোজেন পিছনে একটা মাইনাস, এরা হচ্ছে উভধর্মী আয়ন, তাই না? এই জিনিসটা এটা বলে দিচ্ছিলাম গতদিন। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হয়তো তোমরা বলতে পারো যে ভাই এটা কেমনে মনে রাখবো। এই যে উভধর্মী অক্সাইড গুলো, এটা তোমাদেরকে গত যখন ক্লাস নিয়েছিল পরিমাণ মৌল সময় পর্যাবৃত্তিক ধর্ম, ওখানে উভধর্মী অক্সাইড গুলো সে মনে রাখার জন্য টেকনিক বলছিল কিনা আমি জানি না, আমি এটাকে এভাবে মনে রাখি। বিড়াল এলো গেল যেন সোনা টিন পেলো, বিড়াল এলো গেল যেন টিন পেলো, বিড়াল এলো গেল যেন টিন পেলো, এদের অক্সাইড গুলো হচ্ছে উভধর্মী। বিড়ালতে বেরিলিয়াম অক্সাইড, এলোতে অ্যালুমিনিয়াম অক্সাইড, গেলোতে গ্যালিয়াম অক্সাইড, জেনোতে জিঙ্ক অক্সাইড, টিনতে টিন অক্সাইড, আর পেলোতে হচ্ছে লেড অক্সাইড। এবার মনে রাখতে পারো যে এরা উভধর্মী অক্সাইড। এটা কোথায় আছে? মৌল সময় পর্যাবৃত্তিক ধর্ম চ্যাপ্টারে আছে। তো এটা দেখাইলাম, আর তেমন কিছু নাই অবশ্য।
এখানে কি আছে, এটা কেন দেখালাম? আচ্ছা, এটার মধ্যে একটা কোশ্চেন, একটা স্টুডেন্ট একটা কোশ্চেন করছিল, একটু এটাকে বলি। ও হচ্ছে কেমিস্ট্রির কমেন্ট সেকশনে এই কোশ্চেনটা করছিল, আমার খুব ভালো লাগছে ওর এই কোশ্চেনটা। ও বলতেছে যে, ওর কোশ্চেনটা একটু দেখাই, তুমি দেখো। ও বলতেছে যে ভাইয়া, আহ, এখানে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে আপনি দেখবেন যে ভাইয়া H2SO3 আছে। H2SO3 এর মধ্যে সালফারের যে জারণ মানটা সেটা হচ্ছে, এটা যদি 6- হয়, এটা যদি 2+ হয়, তাহলে এটা তো 4+, তাহলে সালফারের জারণ মান এখানে 4+। H3PO4 যদি বলি, H3PO4 এর মধ্যে তো ভাইয়া ফসফরাসটা +5, আর হচ্ছে নাইট্রাস অ্যাসিড যদি বলি, তাহলে নাইট্রাস অ্যাসিড এটা যদি তোমার হচ্ছে 4- হয়, এটা একটা প্লাস হয়, তাহলে এটা হবে 3+। আচ্ছা, ভালো কথা। তো এখানে ও বলতেছে যে ভাইয়া, এটা তো আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান দিয়ে বের করার কথা না, যে +5 তারপরে +4 তারপরে +3 এভাবে হওয়ার কথা না। মানে এখানে কি যে ফসফরিক অ্যাসিডটা, এই ফসফরিক অ্যাসিড এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কি সামনে চলে আসার কথা না? ওই কোশ্চেনটা করছে, আমার খুব ভালো লাগছে। আমি এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু বলি। তুমি এখানে যে অম্লগুলা দেখতে পারতেছো না, এই অম্লগুলা কিন্তু এখানে যে ক্রমটা দেওয়া হয়েছে, এটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু জারণ মানের ভিত্তিতে করা হয় নাই। এটা কিন্তু করা হয়েছে তোমার কে এ এর ভ্যালুগুলার ভিত্তিতে। কে এ এর মানে এসিডের বিয়োজন ধ্রুবকের ভিত্তিতে করার কারণে যেটা হয়েছে, তুমি দেখবা যে এখানে যে হাইড্রোজেন হ্যালাইড গুলো আছে না, সেই হাইড্রোজেন হ্যালাইড গুলো মাঝখানে ঢুকে গেছে, তারপরে তোমার আবার নাইট্রিক অ্যাসিড আসছে। এটা কিন্তু আসলে কোনো ওই যে কেন্দ্রীয় পরমাণু জারণ মানকে বেস করে এভাবে কিন্তু করা হয় নাই, বুঝতে পারছো? এটা আসলে আমরা এভাবে করে মিলাইলে হবে না, এটা বাদ। তাহলে যদি কখনো আমাদেরকে অপশনে দেয় এটাকে গ্রেটার দেন লেস দেন দিয়ে যদি এভাবে করে যদি দেয়, তাহলে আমরা তখন কি করবো, বইয়ে যেটা আছে বইয়েরটাকে প্রায়োরিটি দিব, আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান দিয়ে বের করতে যাব না। তো এটা গেল। আর হচ্ছে আরেকটা পার্সোনাল একটা প্রবলেমের শেয়ার করছিল সে, যে ভাইয়া লবণের ক্ষেত্রে সবলতার ক্রমটা কি? লবণের ক্ষেত্রে সবলতার ক্রমটা এটা আছে, তুমি আমার মনে হয় যে সঞ্জিত স্যারের বইতে যেটা দেওয়া আছে, ওই যে আমি এটা গতদিন বলছিলাম, অত ব্যাখ্যার মধ্যে আমি যাবো না, কারণ এটা তোমার হচ্ছে পোলারায়ন, যেটা তোমার হচ্ছে যে ফাজানের নীতি দিয়ে বের করতে হয়। তো ফাজানের নীতি দিয়ে কি বলছে যে ওই যে তোমার অ্যানায়ন যদি বড় হয় বা ক্যাটায়ন যদি ছোট হয়, সেইভাবে যদি বলো, তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামটা একটু আকার বড়, পটাশিয়ামের আকার আরো বড়, রুবিডিয়ামের আকার আরো বড়, সিজিয়ামের আকার আরো বড়। তাহলে মনে রাখবা যে অ্যানায়ন গুলা সবাই কি ক্লোরাইড, সবাই হচ্ছে অ্যানায়ন গুলা ক্লোরাইড। শুধুমাত্র ক্যাটায়ন গুলা দিকে তাকায় দেখো, ক্যাটায়নের আকারের উপর ভিত্তি করে এদের আয়নিক ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা দেওয়া আছে। এটা হচ্ছে আসলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা দেওয়া হয়। লবণের ক্ষেত্রে হয় সমযোজী বৈশিষ্ট্যের ক্রম কিংবা আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা দেওয়া হবে। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এর মানে সবলতার ক্রম না, এটা শুধুমাত্র লবণের ক্ষেত্রে আয়নিক বৈশিষ্ট্য আর সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে কিন্তু আবার আরেকটা বোল্ড অক্ষরে একটা কথা বলেছে, যে সোডিয়াম ক্লোরাইড এর মধ্যকার আয়নিক বন্ধন পটাশিয়াম ক্লোরাইডের মধ্যকার আয়নিক বন্ধন অপেক্ষা দৃঢ় হয়। তাহলে এটা যেহেতু একদম বোল্ড অক্ষরে বলে দিছে, তাই এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই বোল্ড অক্ষরের লাইনগুলো থেকে পড়তে হবে। সুতরাং এখানে আসলে বোঝাবুঝি আমি যাব না, কারণ এটা হচ্ছে তোমার মানে আরেকটা চ্যাপ্টার, আমি অত ডিটেলসে যাব না, ফাজারের নীতি দিয়ে এটা বের করতে হবে। এরপরে কি আছে, শেষ আমার প্রেজেন্টেশন যেটা দেওয়া ছিল, প্রেজেন্টেশনটা দেওয়া শেষ। এখন হচ্ছে যে হ্যাঁ, ওয়েলকাম, অনেকেই ধন্যবাদ জানাইছো, কিন্তু কি জানো মাঝখানে অনেকগুলো কমেন্ট করছিল, যে মাঝখানে অনেকগুলো কোশ্চেন করছিল। হ্যাঁ, অনেকে ধন্যবাদ, যারা অনেক ভালো ভালো কমেন্ট করছে, এগুলো আসলে সবাই তো রিপ্লাই দিতে পারবো না। ভাইয়া ক্লাসটা হেল্পফুল আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি না আসলে বুঝতেছি না, মানে কোশ্চেন গুলা কি কি কোশ্চেন করছো তোমরা, তো দেখতেছি যে একটু গল্প করছো বেশি কমেন্ট সেকশনে। ঢং পরে তো দুনিয়া উল্টাই দিচ্ছ। মেহরাব হাসান, কি দুষ্টামি করো কেন তোমরা এত? ভাইয়া এর কি অ্যাডমিশন হওয়ার চান্স আছে? সাবিকুন নাহার রুমি, অ্যাডমিশন টেস্ট না হলে নাই, অ্যাডমিশন টেস্ট ছাড়াই যদি চান্স দিয়ে দেয় সমস্যা কি? আচ্ছা, তারপরে সহায়ক নোট দেখলে মনে হয় আমি এই দুনিয়ায় নাই। আচ্ছা, সহায়ক নোট কি, এই যে প্রথম পার্ট যেটা আছে এই চ্যাপ্টারের প্রথম পার্ট যেটা আছে সেটা কি দেখাই দিব, মানে তোমাদেরকে দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। এই চ্যাপ্টারের প্রথম অংশ যেটা, সেটা আপলোড দিয়ে দিব, না যাদের দরকার হয় তারা এটা একটু ইয়ে করে নেবা। আর বলছো যে তুমি শেষ, ইয়া কি বলছে, জাকিয়া জাহান, ও বলছে যে ভাইয়া বইয়ের 95-96 অবজেক্টিভ দুইটা বলবেন প্লিজ। ভাইয়া আমার কাছে তো এখন বইটা নাই, বইয়ের অবজেক্টিভ। এটা তুমি হচ্ছে কমেন্ট সেকশনে, যে কেমিস্ট্রি কমেন্ট সেকশনে একটু ছবি তুলে পাঠিয়ে দিও তো ভাইয়া ওটা। কমেন্ট তো আর ব্যাক করা যেতেছে না, কি অবস্থা হয়েছে, হ্যাঁ, আর তো ব্যাক করতে পারতেছি না। ভাইয়া এক্সামে আজকে যখন কোশ্চেন আসবে তখন বুঝবো কি হবে, যে জারণ মান দিয়ে করতে হবে নাকি এখান থেকে অ্যান্সার করতে হবে? আলোর সন্ধানী, হ্যাঁ, তুমি যেটা বলছো যে ভাইয়া জারণ মান দিয়ে বের করবো নাকি জারণ মান ছাড়া বের করবা, এটা তুমি মনে রাখবা। যদি ধরো তোমার কমন কিছু অ্যাসিড আছে, ধরো কমন কিছু অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি,
এটা তো ওই ইয়েটা তো ক্লোজ করে দিলাম। আচ্ছা আমি তোমাকে একটু বলি যে মানে ধরো কমন কিছু ইয়ে যদি থাকে এরকম ভাবে ধরো তোমাকে এই যে এই কয়টা তো তুমি চিনো মোটামুটি, ধরো HClO4, H2SO4, আর হচ্ছে HNO3, আর হচ্ছে H3PO4, এই জাতীয় যেগুলো আছে এই যেমন ধরো এদের মধ্যে থেকে আমরা কি করি কেন্দ্রীয় পরমাণু জারণ মান দিয়ে বের করি। আর এই দুইটা যদি এই দুইটার ক্ষেত্রে কি করতে হয়, এই দুইটার মধ্যে কার আকার ছোট কার আকার বড় এটা দিয়ে বের করতে হয়, এই টাইপের গুলা। আর যদি হ্যালোজেন মানে হাইড্রোসিড যেগুলো আছে, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোজেন ফ্লোরাইড, এটা যদি বলে তাহলে এদের ক্ষেত্রে যে এইভাবে বের করতে হয় এটা আমরা জানি। এই কয়টার বাইরে মানে এই কয়টার বাইরে যদি কোনো কিছু আসে তাহলে সেক্ষেত্রে বুঝে নিবা সেগুলাকে একই রকম কোনো অক্সাইড কিনা। একই রকম যদি অক্সাইড হয় তাহলে সেটা যেমন ধরো তোমার হচ্ছে যে কি এখানে ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার ফসফরাস অ্যাসিড, এই টাইপের যদি হয় সেরকম যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে এভাবে কেন্দ্রীয় পরমাণু জারণ মান দিয়ে বের করবো। কিন্তু যদি উল্টা পাল্টা দেওয়া আছে, যেমন মনে করো H3PO4 দিছে, তারপরে আবার দেখা গেলো আরেক জায়গায় দিয়ে দিছে হচ্ছে তোমার ওই যে একটু আগে যেটা দেখালাম যে HNO2 দিছে, তারপরে আবার আরেক জায়গায় দেখলে H2SO3, এইভাবে যদি দেয় এগুলা মানে অ্যাবনর্মাল গুলা যদি দেয় মানে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না এগুলো যদি দেয় তখন বুঝবা যে এটা পরিবেশ রসায়নের ওই সিকোয়েন্স থেকে আসছে আর কি। তাহলে পরিবেশ রসায়নের সেখান থেকে অ্যান্সার করবে। ভাই আজকে 37 নম্বর কোশ্চেনটা প্লিজ। আচ্ছা 37 নম্বর কোশ্চেনটা আজকে কি ছিল? 37 নম্বর কোশ্চেন কোনটা, রেগুলার এক্সামের? আচ্ছা রেগুলার এক্সামে 37 নম্বর কোশ্চেনে কি ছিল? 37 নম্বর কোশ্চেনে মানুষের রক্তে লেডের পরিমাণ কত হলে একে বিষ বলা হয়, এটা ইয়া থেকে আসছে ভাইয়া, ওইটা হচ্ছে তোমার সহায়ক নোট থেকে আসছে। সহায়ক নোট থেকে আসছে, এটা মনে হয় একটু ভুল আছে নাকি? এটা তোমার হচ্ছে 0.4 ppm, এটা কি 0.8 ppm হবে নাকি? এটা 0.8 ppm হইতে পারে মনে হয়। এটা মনে হয় ভুল থাকলে থাকতে পারে, এটা তোমার সহায়ক নোট থেকে পড়বা, খুব সম্ভবত ভুল থাকতে পারে। তারপরে আর কি বলছো? আর তো কোনো কোশ্চেন দেখতেছি না। আর কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম ছিল আজকের? একটু তাড়াতাড়ি বলো, অনেক সময় নিয়ে ফেলছি। আর 5 মিনিট জাস্ট একটু, আর কোনো প্রবলেম ছিল কি? আর কোনো কমেন্ট পাচ্ছি না, মানে আমি ব্যাক করতে পারতেছি না আসলে আমার। ভাইয়া রেগুলার এক্সামে 4 নাম্বারটা 46 নাম্বার কোশ্চেনটা, 4 আর 46, 46-এ কি ছিল? 46-এ ছিল হচ্ছে 46 ভাইয়া সহায়ক নোট থেকে আসছে। 46 সহায়ক নোট থেকে আসছে, এটা একটু সহায়ক নোটটা করতে হবে ভাইয়া। এটা ওই তোমার সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের থেকে পিডিএফ দিছিলাম না গতদিন, তো পিডিএফ যেটা দিয়ে দিছিলাম এটা। তারপরে বলছো যে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারে কি ছিল? নাহিয়ান চৌধুরী, বাইরে ভাই, কে তুমি? তুমি নাহিয়ান চৌধুরী? ওরে বাপ রে বাপ, এতগুলা প্রবলেম তোমার। আচ্ছা নিচের কোনটা মৃদু অ্যাসিড নয়? নিচের কোনটা মৃদু অ্যাসিড নয়, এখানে তো তুমি এটা তো না বুঝার কি আছে, এখানে মৃদু অ্যাসিড নয় কোনটা, এখানে দিছে কোনটা কোনটা। একটা দিছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপরে দিছে H2SO3, তারপরে দিছে হচ্ছে তোমার সরি H2SO3 দেয় না, এটা দিছে হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড দিছে, H2CO3 দিছে, আরেকটা দিছে HClO4, HClO4 দিছে, আরেকটা কি দিছে HNO2, এগুলো দিছে। তো এদের মধ্যে কোনটা, এগুলো তো সব দুর্বল অ্যাসিড, আর শুধুমাত্র পারক্লোরিক অ্যাসিডটা সবল অ্যাসিড। এটা না বলে দিলাম ওই যে 8টা অ্যাসিড সবল অ্যাসিড আর বাদ বাকি সবগুলো দুর্বল অ্যাসিড, এটা তো বলে দিছি। এগুলো তো পোলাপান বিরক্ত হয়ে গেছে কতদিন যে ভাই একই টপিক বারবার পড়াইছেন কেন, এটা তুমি মিস করছো তো। তারপরে হ্যাঁ 46 নাম্বারটা তো বললাম, 46 নাম্বারটা ক্লাস নোটে হচ্ছে 0.8 ppm দেওয়া আছে, এটা 0.8-ই হবে। নাহিয়ান চৌধুরী হচ্ছে 12, 13, 21, 12, 13 থেকে আছে। 12তে হচ্ছে ভিনাইল ক্লোরাইড প্লাস্টিক উৎপাদনে কোন মৌলের যৌগ প্রভাবক হিসেবে কাজ করে? প্লাস্টিক উৎপাদনে তোমার প্রভাবক হিসেবে কাজ করে কোনটা, এটা মনে হয় হাজারি স্যারের বই থেকে তো আসছে। 12 নাম্বারটাতে ভুল কি আছে? 12 নাম্বারটা তো মনে হয় হাজারি স্যারের বই থেকে দিছি। আচ্ছা তারপরে কি বলছে, 13 নাম্বারটা বলছে যে ভাই কোন জোড়াটা সঠিক নয়? ও আচ্ছা হ্যাঁ, নিকেল গ্ল্যান্স আর হচ্ছে রিয়াল গার। হ্যাঁ 13 নাম্বারে যেটা ছিল এটা তো তোমাদের বইতে একটু আপডেট আসছে, আমি বলি নিকেল গ্ল্যান্সের যে সংকেতটা সেটা এটা, আর রিয়াল গারের যে সংকেতটা সেটা হচ্ছে AS2S2। কিন্তু নতুন বইতে এটা কি আসছে, এটা আসছে হচ্ছে AS4S4। তাহলে নতুন বই থেকে যেহেতু এটা নিছি তার মানে আমার এটা তো হবে না, তাই না? তোমার হচ্ছে যে নতুন বই থেকে যদি নেওয়া হয় তাহলে সেই হিসাবে এটা হবে না, কারণ নিকেল গ্ল্যান্স এটা যদি সঠিক হয় তাহলে এটা তো সঠিক। তারপরে তুমি দেখতেছো যে অর্পিমেন্ট যেটা আছে, অর্পিমেন্টও সঠিক ছিল, সবই তো সঠিক ছিল, তার মানে রিয়াল গারটা ভুল। তাই সেই হিসাবে এটা তোমার, ও না সরি সরি, মানে এটা হবে এই নিকেল আর্সেনিক আর সালফার, এটা হবে আর কি। তো সেই হিসাবে নিকেল গ্ল্যান্সের সংকেত হচ্ছে যে তোমার এটা হওয়ার কথা
কিন্তু আমার এখানে সালফারটা দেওয়া ছিল না, সালফারটা এটা দেওয়া ছিল না। আর পুরান বইতে কি ছিল, পুরান বইতে ছিল AS2S2, এটা দেওয়া ছিল হচ্ছে তোমার রিয়াল গারের সংকেত। তো সেই হিসেবে তো এটা ঠিক আছে, পুরান বই থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা আসলে আমার মনে হয় যে প্রবলেম ছিল না ভাইয়া, এটা তোমার প্রবলেম হওয়ার কথা না। 21 নম্বরে কি আছে, ক্যাডমিয়াম আয়ন শোষণ করে, এগুলো বই থেকে আসছে, তুমি পড়ো না মনে হয়, নাহিয়ান চৌধুরী পড়াশোনা করো না কেন? 26 নাম্বারটা পিউটার জগ, এগুলো সব তো দাগানো জিনিস, তোমার এত প্রবলেম? এগুলা সব বই থেকে হুবহু ডিরেক্ট লাইন আসছে। তারপর বলছো 40 নাম্বারটা, 40 নাম্বারে কি বলছে? 40 নম্বরে বয়লার স্কেল নীতি সমর্থন করে, লাসা তেলের নীতি, এগুলো কি বুঝাবো তোমাকে? সব বই থেকে ডাইরেক্ট লাইন তুলে দিছি। এরপরে কি 50 51, 50 51 এগুলো ডাইরেক্ট লাইন না। তোমার নাহিয়ান চৌধুরী, আমি খুবই ডিপ্রেসড, তুমি খুব মনে হয় পড়াশোনায় খুব গ্যাপ দিচ্ছ, তোমার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। 12 নাম্বারটা বইয়ে তো আরেকটা দেওয়া আছে, নাহিয়ান চৌধুরী বলছে 12 নাম্বারটা, দেখি তো 12 নাম্বারে কি বলছে। 12 নাম্বারে কি আছে, ক্যাডমিয়াম আছে নাকি? মানে এটা কি মার্কারি হবে না, ক্যাডমিয়াম হবে এরকম কিছু? ভাইয়া 34 নাম্বার কোশ্চেনটা, 34 নাম্বার কোশ্চেনে কি আছে? কোনটা মৃদু ক্ষারক নয়, এটা তো ওই যে তোমার বক্স থেকে তুলে দিছি হুবহু, বক্স যেটা আছে সেই বক্স থেকে তুলে দিছি ভাইয়া। ওই যে একটা বক্স গতদিন পড়াইছিলাম তোমাদের। 34 নম্বর বলছে কোনটা মৃদু ক্ষারক নয়, তাহলে দেখি ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, কার্বনেট। একটু তাকাই দেখি এটা আসছে থেকে, HCl থেকে আসছে, এটা আসছে থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, এটা আসছে থেকে, এটা আসছে নাইট্রিক অ্যাসিড থেকে, এটা আসছে থেকে, এটা আসছে হচ্ছে গিয়া তোমার এটা আসছে হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে। তাহলে এইভাবে যদি বলি, এই সবগুলা হচ্ছে কি সবল অ্যাসিড, তাহলে এরা হচ্ছে তোমার সবল অ্যাসিড। আর তাহলে এই যে অনুবন্ধী ক্ষারগুলা যাদেরকে পাইলাম, সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারকগুলা, এই ক্ষারগুলা কেমন হবে, সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারগুলা এগুলো হবে দুর্বল। তাহলে এরা সবাই সবল অ্যাসিড যদি হয়, তাহলে সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারকগুলো হচ্ছে দুর্বল। আর এটা কি, এটা ছিল দুর্বল অ্যাসিড, তাহলে দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষার এটা কি হয়ে যাবে, এটা হবে সবল। তাহলে এটা ছিল অ্যান্সার। তুমি যেটা বলছো এটা কোশ্চেনটা কত, 34 নম্বরের কোশ্চেনে কার্বনেট এটা কেমনে হলো এটা বুঝিয়ে দিলাম। নাহিয়ান চৌধুরী 78 পাইছো মাত্র, তাহলে তুমি বলতেছো যে 78 পাইছো, তারপরে এতগুলো প্রবলেম তোমার? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি বাকিরা যারা আছে তারাও বিরক্ত হচ্ছে, কারণ মোটামুটি ওরা সবাই পারছে এগুলা। আর কি দেখাবো, 37 নম্বর কোশ্চেনটা তো আচ্ছা, একজন বলছে যে 37 নম্বর কোশ্চেন, এটা তো বলে দিলাম যে কারেকশন হতে পারে, 37 নম্বর কোশ্চেনে মনে হয় কারেকশন হবে। ঠিক আছে, আর মনে হয় না কোশ্চেনে ওইভাবে বোঝানোর মতো কিছু আছে। আহ, তো এটাই এই পর্যন্তই ছিল। তো যাই হোক, সবাই যারা কষ্ট করে ক্লাস করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম যা যা দান করুন। আমার জন্য দোয়া করিও তোমরা সবাই, আল্লাহ তাআলা যাতে আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যাতে সম্মান দান করেন। তোমাদের জন্য দোয়া করি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।